আজকে অনুষ্ঠানে সমাজের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা আজকে অনুষ্ঠানে সম্মানিত হয়ে আসছেন। আসলে আমাদের এখন 21শে বইমেলা চলতেছে, একটা খুব ভালো একটা ব্যস্ততা আমাদের যাচ্ছে। তো আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা আসলে এই আয়োজনটা আমরা করার একটা সুযোগ গ্রহণ করেছি। তো এই বইটা সম্পর্কে আসলে এই চৈতন্য সবসময় ভালো বই বের করে, সবসময় ভালো বই বের করতে চায়। আর এখানে বই নিয়ে আমি আসলে কিছু তখন বলবো না, কারণ এখানে বই নিয়ে আলোচনা ওনারা রাখবেন। আমি বলবো যে এটা একটা মানসম্মত এবং শব্দ একটা চমৎকার গাঁথুনি এবং হৃদয় নিংড়ানো একটা ব্যাপার আছে, যে আসলে অনেকেই লিখেন, অনেকে লেখার মধ্যে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আমরা পাওয়া যায়, কিন্তু এই বইটা যিনি যেভাবে লিখেছেন এটা আসলে টাচ করার মতো, এবং যে বিষয়টা নিয়ে আসলে ওনার যে স্মৃতি এখানে উঠে এসেছে, এটা একটা আমরা জানি যে বিশ্বব্যাপী যে আমরা একটা করোনার একটা মোকাবেলা আমরা করে গিয়েছি। তো চৈতন্য আসলে বইটা বের করেছে বেশ আগেই, আজকে আমরা ওটার অনুষ্ঠান আমরা করতেছি। তো সাধারণত একটু সময় লেট হয়ে গেছে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে, তা আমরা আশা করি আমাদের একটা টাইম ফ্রেমের ভিতরেই আমরা অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারবো। আর কিছু স্মৃতিকথা আমরা শুনবো, তারপর মঞ্চ অতিথিদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আর এই বইটা আসলে বাতিঘরে পাওয়া যায়, আর ঢাকা বইমেলাতে আছে, recommend.com আছে। সবাই ভালো থাকবেন। প্রকাশক রাজীব চৌধুরী মহোদয়কে অনুরোধ জানাবো প্রধান অতিথি মুস্তাক আহমেদ দিন সহ সকল অতিথিবৃন্দকে নিয়ে বইটির পাঠ উন্মোচন বা মূলক উন্মোচন করার জন্য। আচ্ছা, তাহলে এইটা বোধহয় আমরা উন্মোচন করে ফেলে তারপর আলোচনায় যাই, সেটাই ভালো হবে। করুণাময় দিনগুলি গ্রন্থের মূলক উন্মোচন হচ্ছে সাজ্জাদ চিকিৎসক সাজ্জাদ মহোদয়ের প্রকাশিত গ্রন্থ। প্রকাশ করেছেন চৈতন্য প্রকাশন, প্রকাশক রাজীব চৌধুরী। বইটির উত্তরোত্তর সফলতা কামনা করি। লেখককে একটু হাততালি দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা কয়েকজন ডাক্তার যারা করোনাকালীন সময়ে চিকিৎসারত ছিলেন, রোগীদেরকে সেবা দিয়েছেন, ওনাদের কথা শুনবো। আমরা এর আগে একটু বাবির কথা শুনে নিতে চাই, যিনি চিকিৎসাও করেছেন, আবার এই লেখালেখি হয়তো সহযোগিতা করেছেন। এই গল্পটা আমরা শুনতে চাই। লেখকের পরিবারকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি তো বক্তব্য দিয়ে অভ্যস্ত না, এই লেখাতে আমার খুব বেশি অবদান সেটা আমি বলবো না। অনেক সময় আসলে উনি যখন করোনার 15 দিন ডিউটি করতেন, 15 দিন আইসোলেশনে থাকতেন, তখন হয়তো টুকটাক কিছু স্টার্ট করছেন। যেই সময় আইসোলেশনে থাকতেন তো আমরা আলাদা রুমে থাকতেন, ওই সময় একা সময় যাইতো, ওই সময় শুরু করছেন। পরে যখন করোনা শেষ হয়ে গেল আবার আমরা একসাথে থাকা শুরু করলাম। শেষের দিকের অংশ অনেক সময় আমি বিরক্ত হইতাম, দেখা যেত রাত যে মোবাইলে টিপায় এই রাত হয়ে গেছে, সকালে অফিসে যাবা, এত কি বলে রাত জাগতেছে, শরীর খারাপ করবে। সো আসলে আমার খুব অবদান এটা আমি বলবো না, কিন্তু আসলে আজকে এইরকম এক সময় যে সত্যি বই প্রকাশ হবে এটা এতটুকু আসলে ভাবি নাই। আমি হচ্ছে বড়জোর ফেসবুকে লিখবে, আচ্ছা আমরা পড়বো টুকরা টুকরা গল্প, এইভাবেই। কিন্তু আজকে অবশ্যই আমাদের সবার জন্য এটা একটা গর্বের দিন। এর জন্য এইটা প্রকাশনার সাথে যারা জড়িত আমি সবাই আসলে চিনিও না,
সবাইকে ধন্যবাদ জানাবো। আর যারা অনেক কষ্ট করে এই ব্যস্ত শিডিউলের মধ্যে এখানে অনেক আমাদের কলিগ অনেকে আমি চিনি, উনারও কলিগ এবং আরও যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে নিজের ব্যস্ত থেকে আমাদের জন্য সময় বের করছেন। ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাদিয়া মালিক চৌধুরীকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি সুজাতুল হক, সোনালী ব্যাংকের ডিজিএম, সম্মানিত সুজাতুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। করুণাময় দিনগুলির গ্রন্থের আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ এবং উপস্থিত সুধী, চৈতন্য প্রকাশিত করুণাময় দিনগুলির লেখক সাজ্জাদক আমার ছোট ভাই, পেশায় ডাক্তার। উনি ওনার কর্মময় সময়ের একটা বিশেষ অভিজ্ঞতা লিখেছেন। কতটুকু সাহিত্য হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি ঠিক ওই বিষয়ে একাডেমিশিয়ান না। তবে সাহিত্য কতটুকু হয়েছে এর বাইরে বড় কথা একটা ঐতিহাসিক দলিল হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। কারণ করোনা আমরা সবাই জানি শুধু আমাদের দেশে না, মানব সভ্যতার ইতিহাসে একটা মাইল ফলক, বিশেষ একটা সময়, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল করোনা। হয়তো আমাদের দেশে এতটা তীব্র হয়নি, কিন্তু তীব্র না হলেও আমরা এটুকু বলতে পারি যার হারিয়েছে সে টের পাচ্ছে কতটুকু তীব্র ছিল। সারা বিশ্বকে লন্ডভন্ড করে দিয়েছে, সারা বিশ্বের অর্থনীতি, জীবনযাত্রা সবকিছু উলট পালট করে দিয়েছে। সেই সময়টাকে আমার ছোট ভাই তার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে ধরে রেখেছেন একটা বইয়ের মাধ্যমে। হয়তো আজকে এটার মূল্য কতটুকু বোঝা যাচ্ছে না, আজ থেকে 150 বছর পরে, 20 বছর পরে যখন করোনার কথা একবারই ভুলে যাব, তখন এই বইটা হয়তো, এই লেখাগুলো হয়তো আমাদেরকে অনেক কিছু বিবেক শিক্ষাময় সময়গুলোর কথা মনে করিয়ে দিবে। এই বইতে আমি পড়েছি, আমি পুরোটাই পড়েছি, পাণ্ডুলিপি অবস্থায় পড়েছি। এই বই আছে পেশাগত জীবনের কথা, রোগীর কথা, রোগীর স্বজনদের কথা, সমাজের কথা, পরিবারের কথা, লেখকের ছাত্র জীবনের কথা, ছোটবেলার কথা, সবকিছু মিলে একটা সময়ের কি বলা যায়, সময়ের আকর গ্রন্থ বলতে বলা যাচ্ছে। যাই হোক, এই বই আশা করি পাঠক আনন্দিত হবে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, অনুষ্ঠান যারা সমৃদ্ধ করেছেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। দোয়া করুন সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শেখ মোহাম্মদ সুজাতুল হক ভাইকে। সুন্দর একজন মনের মানুষ, আমরা যতটুকু জানি উনিও লেখালেখি করেন, হাওয়ার কথা ভাবেন অনেক সময়। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংবাদিক শামস শামীম, কালের কণ্ঠে। শামীম ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য আলোচকবৃন্দ এবং সুধীজন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করুণাময় দিনগুলো আসলে আমাদের এই সমাজের একটি আখ্যান, একটি বিশেষ সময়, যে সময় আমরা আসলে লকডাউন, শাটডাউনের মতো ভয়ঙ্কর শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়েছিলাম এবং মানব সমাজ থেকে একে অন্যকে আমরা বিচ্ছিত ভাবতাম এবং আমরা কতটা পাষাণ বাস্তবতার কারণে হয়ে গিয়েছিলাম। সেই সময়টা আসলে আমরা যদি স্মরণ করি, এখন আমরা আটকে ওঠার মতো ব্যাপার। আমি মোটামুটি বইটা পড়ে ফেলছি সাজ্জাদ ভাই দেওয়ার পরেই। আমার মনে হয়েছে উনি যখন যে দক্ষিণ সুরমার ওইদিকে যে হাসপাতালে যাচ্ছিলেন, আমার মনে হয়েছে যে টগার হাওরের পাড়ের একটি ছেলে প্রকৃতিকে দেখার এবং জীবনকে পাঠ করার হৃদয় দিয়ে, আসলে সবার হয় না, তিনি সেটা করেছেন এবং তার প্রথম যে স্টার্টিংটা মনে হয়েছে পরে একজন পরিণত কথাশিল্পীর, যেখানে শব্দের বুনন আছে, বাক্যের বিন্যাস এবং দেখার এবং লেখার যে একটা সমন্বয় ঘটেছে। প্রথম পৃষ্ঠাতেই উনি উনার জাত এবং ধাত বুঝিয়ে দিয়েছেন। আমি আশা করি উনি যদি কন্টিনিউ করেন তাহলে এক সময় তো একজন ভালো কথাশিল্পী হিসাবে আমরা পাবো। যদিও এটা করুণাময় দিনগুলো আসলে আমরা দেখেছি, আমি পরে যেটা মনে হয়েছে একটা সময়ের দিনলিপি। এই বইটির বিভিন্ন
অংশ আমাকে খুব টাচ করেছে। আমি মানবিক মানুষ, বিশেষ করে এখানে একজন ওনার মেস জীবনের একজন খালার কথা তুলে ধরেছেন এখানে। আমারও খুব আক্ষেপ হয়েছে, আসলে উনি খুঁজে পাননি। আমার খুবই খারাপ লাগছে ওনার মতো বিষয়টা। আসলে এই খালাকে আমারও দেখার জন্য খুব ইচ্ছা জাগছে। আরেকটি বিষয় আমার খুব ভালো লেগেছে, উনি সময়কে ফুল হিসেবে চিহ্নিত করেছেন। এই যে টাইম ফুল, সময়কে ফুল হিসেবে চিহ্নিত করেছেন। আসলে এই যে ফুলের গন্ধটা আসলে চিরস্থায়ী না, কিছুক্ষণ থাকে। উনিও ওনার ডিউটিকালীন সময়ে এই যে মানে সময়কে ফুল হিসেবে চিহ্নিত করে আসলে ডিউটি করেছেন। এবং এই যে করোনাকালীন সময়ে ওনাকে যে ডেডিকেটেড একটি হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছিল, আসলে যখন এই সময়টা এসেছিল মানসিকভাবে উনি প্রস্তুতি ছিলেন, আমার লেখাটা পড়ে মনে হয়েছে। তারপরে যখন ওনার বস ওনাকে ফোন দিয়ে জানালেন, তিনি তার প্রস্তুতির কথা জানিয়েছেন। এ সময় আসলে অনেক মানুষকে আমরা দেখেছি, অনেক চিকিৎসক, আমার ব্যক্তিগত অনেক বন্ধু বান্ধব আছে, অনেকটা তারা নিজেরও ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু যারা সাহসী, যারা মানবিক এবং মানবিক বিবেচনায় বিশ্বকে দেখেন, সমাজকে দেখেন, পরিবারকে দেখেন, তারা আসলে এগিয়ে এসেছিলেন মানবতার ওই সময়টাতে নিজেকে উপস্থাপন করার জন্য। আর আরেকটি মজার বিষয় আমি এখানে লক্ষ্য করেছি, আসলে আমি যেভাবে জগৎকে দেখি, পৃথিবীকে দেখি, মানুষকে দেখি, আসলে আমার কাছে জাত বা ধর্ম বড় বিষয় না, মানুষ হিসেবে নিজেকে আমি উপস্থাপন করতে পছন্দ করি। এখানে একজন দরবেশের মতো হাসপাতালে চিকিৎসা নিতে আসছিলেন আলখেল্লা পরে একজন মানুষ। তিনি তার স্বাভাবিকভাবে জানতে চেয়েছিলেন যে উনার পরিচয়। উনি অবলীলায় বলেছেন, আমার তো কোনো পরিচয় না, আমি একজন মানুষ। এবং আরো মজার বিষয়, উনি যাওয়ার পর উনি হাসপাতালের যে রেজিস্টার ডায়েরিটা আছে উনি সেটাও খুঁজেছেন, সেখানেও তার কোনো পরিচয় নাই, পুরোপুরি কোনো ঠিকানা নাই, শুধু একটা জেলার নাম আছে। আসলে মানুষ কতটা মহান হলে, কতটা বড় হলে নিজেকে আসলে মানবতার সুউচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, এই দরবেশ বা এই যে আলখাল্লা পড়া লোকটি আমাদেরকে চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে। একজন সাধারণ মানুষ। করোনাময় দিনগুলো আমরা এখানে যারা আছে হয়তো আমরা সবাই পড়বো এবং সংগ্রহ করার মতো একটা বিষয়, একটা সময়ের দলিল, একটা সময়ের আখ্যান, একটা মানবতার হাহাকার বা যারা মানবিক কাজ করেছেন সেই ধারাপাঠটা আমরা এখানে দেখতে পারবো। ধন্যবাদ সাজ্জাদ ভাইকে, উনি লেখালেখি কন্টিনিউ করবেন। সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ শামসুম ভাইকে সুন্দর কথা বলার জন্য। আমরা আসলে আপনাদের একটু জানাতে চাই, যেখানে আমরা বসছি আজকে ইমজাতে, কোভিডের সময়টাতে তারাও কিন্তু কুকুরকে এবং রাস্তার যে বহু করে মানুষদেরকে তারা মানে আহার দিয়েছেন বা চিকিৎসা করেছেন। ইমজার সাথে জড়িত যারা আছেন সকলকে আমি এই জায়গাতে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু বক্তব্য দেওয়ার জন্য ডাকবো ডাক্তার তানজিনা ইবা, মাউন্টেড হাসপাতালের চিকিৎসক, একটু যদি কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে প্রস্তুত ছিলাম না কথা বলার জন্য। আজকে আমাদের প্রিয় সাজ্জাদ স্যারের কর্ণময় দিনগুলি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। স্যার, আমি স্যারের সরাসরি স্টুডেন্ট, একদম থার্ড ইয়ার থেকে আমি স্যারের স্টুডেন্ট। সে সাথে কোভিডের টাইমে আমি স্যারের আন্ডারে কাজ করেছি। সো কোভিডের সময় স্যারের সাথে কাজ করে অনেক কিছুই দেখতে পেরেছি। কোভিডের টাইমটা আসলে এমন একটা টাইম ছিল যে সমাজের সাথে ডাক্তারদের একটা নতুনভাবে পরিচয় হলো, যে এই যে এই সময় সবাই আইসোলেটেড, মানে কারা কার সাথে মিশবে না। সে সময় হচ্ছে আমাদের কিছু ডাক্তার, ম্যাক্সিমাম ডাক্তারই কিন্তু চেষ্টা করেছেন সর্বোচ্চ চিকিৎসা দিতে। আমরা যারা কোভিড ইউনিটে ছিলাম, আমরা সবাই হচ্ছে একটা পুরো হসপিটালের একটা আইসোলেটেড পার্টে ছিলাম। আমরা প্রায় সময় দেখতাম যে অনেক রোগীকে এসে রেখে দিয়ে ফ্যামিলি মেম্বাররাও চলে গেছেন, তখন ওই পেশেন্টদের কাছে আমাদেরই যাওয়া লাগতো। তো আমাদের যে একটা এত শত শত গল্প, প্রত্যেকটা পেশেন্টে আমাদের জন্য একটা গল্প। আর স্যার তো সবসময় অনেক ভালো লিখেন, আমরা স্যারকে সবসময় বলতাম যে স্যার আপনার আসলে বই লেখা উচিত। স্যার বলতো দেখি একদিন ইনশাল্লাহ। অ্যান্ড আই এম হ্যাপি যে স্যার এখন ফাইনালি স্যারের একটা বই স্যার বের করতে পেরেছেন, এবং যে কোভিডের সময় আমাদের ডাক্তারদের যে অভিজ্ঞতাটা স্যার খুব সুন্দর মতো বইয়ে সাহিত্যের আকারে হচ্ছে প্রকাশ করেছেন। স্যারের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ চিকিৎসক তানজিনা ইবা।
মাউন্ট রোড হাসপাতালের চিকিৎসক। আমি একটি গল্প বলে নিতে চাই। ওই সময় আমরাও যখন অফিসের ডিউটি করতাম, নিশ্চিত আমাদের কোভিড হয়েছে, তো খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো মা কল দিল যে তুমি কেমন আছো। তো আমার কথা শুনে উনি বুঝতে পেরেছেন যে আমি অসুস্থ। তো লকডাউনের মধ্যে আমার মা ওই যে টাঙ্গর হাওড়ের পাড় থেকে চলে আসছিলেন সিলেটে। আমি অভিভূত হই যে লকডাউন উপেক্ষা করে এই করোনার সময়তে আমার চিকিৎসকরা যেভাবে সেবা দিয়েছেন, এই চিকিৎসকদেরকে আমরা আসলে সম্মান জানাতে চাই। এখন একটু কথা বলার জন্য ডাক্তার সাইফুল আলম মহোদয়কে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এমএজি ওসমানী মেডিকেলের চিকিৎসক ডাক্তার সাইফুল আলম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ওসমানী মেডিকেলে মেডিসিন রেজিস্ট্রার হিসেবে কর্মরত, আর স্যার আমাদের ট্রেনার। তো স্যার সম্পর্কে বলার শুধু এক বাক্যে প্রকাশ করা যায়, ইজ এ কমপ্লিট প্যাকেজ অফ জেন্টলম্যান অ্যান্ড এ ব্রিলিয়ান্ট ফিজিশিয়ান, নো ডাউট। আমরা আসলে কোভিডকালীন সময়টা, কোভিডের প্রথম চিকিৎসা আসলে আমাদের গ্রুপটা দিয়ে শুরু হয়েছিল শামসুদ্দিন হসপিটালে। আমার বাসা মীরাবাজারে। তো আমার মা বয়স্ক, প্লাস আমার বাচ্চা ছোট ছিল। আমরা তখন বাসা ছেড়ে চলে আসছিলাম, কারণ তখন ভাড়া বাসায় থাকতাম। এক বাসায় থাকলে বাসা থেকে বের করে দেয় কিনা এটা একটা টেনশন ছিল, দুই মা এফেক্টেড হয় কিনা এটা একটা টেনশন ছিল। তো তখন আমরা বাইরে আর কি অ্যাজ এ ব্যাচেলর তখন থেকেছিলাম। আর সিলেটের প্রথম চিকিৎসা আমরা শুরু করি। ওই সময়টা আসলে ইমোশনগুলা বলে বোঝানোর মতো না, এটা যারা ফেস করেছে ওনারাই বলতে পারবে। আর সাজ্জাদ স্যাররা তো ওই সময় আমরা যখন কোনো রকম ওই এক্সপিরিয়েন্সটা আমাদের সবার জন্য আসলে নতুন ছিল, যে ওই কোভিড নিয়ে ট্রিটমেন্ট গাইডলাইন ওইগুলো আমাদের কারোরই এক্সপিরিয়েন্স ছিল না। তো যখনই কোনো সংকটে পড়েছি স্যারদের শরণাপন্ন হয়েছি, স্যাররা যথেষ্ট হেল্প করেছেন। ওই সময়ে নানান ঘটনা চলে আসছে, স্যারের মতো গুছিয়ে বলা বা লেখা কোনোটারই যোগ্যতা নাই। তো আমি শামসুদ্দিনে এক ইভিনিং ডিউটির কথা মনে আছে, যে আমি ডিউটিতে আসার পরে খুব পরবর্তীতে বুঝতে পারি খুবই ধনাঢ্য ফ্যামিলির একজন মা মারা গিয়েছেন। ধনাঢ্য বিকজ পরে আমি বের হওয়ার সময় দেখি যে ওনারা ওই যে পাজেরও গাড়ি নিয়ে বাইরে বসে আছেন। তখনও মারা যাওয়ার পরে আমি 3টায় যাই ঔষধ দেওয়ার জন্য, অনেকক্ষণ পরে কাজের লোককে পাঠিয়েছিল। তারপর মারা যাওয়ার পর যখন কাউকে পাচ্ছি না যে কাকে জানাবো, ফোন নাম্বার জোগাড় করে জানিয়েছি। তখন পর্যন্ত আমার ডিউটি সন্ধ্যায়, বিকেলে মারা গেছেন ওই মা। রাত 10:30 পর্যন্ত বসেছিলাম, কেউ আসে নাই রিসিভ করতে। আমি বাইরে যখন বের হই তখন দেখি কয়েকজন পাজেরও গাড়ির পাশে দাঁড়িয়ে কথাবার্তা বলছেন। তখন জানতে পারি যে ওই রোগীর স্বজন ওনারা, হয়তো ছেলেও ছিল। তো এরকম অসংখ্য গল্প আছে আসলে চিকিৎসকদের কাছে। সেই গল্পের ঝুড়ি যিনি খুব সুন্দরভাবে বিন্যস্ত করতে পারেন, একেবারে এক একটা ফুল তুলে নিয়ে মালা বানানোর মতো ওনার কথাগুলো, সেই স্যারই বই প্রকাশ করেছেন। স্যারের উত্তর সফলতা কামনা করি এই ক্ষেত্রে। আর চিকিৎসার ক্ষেত্রে উনি সফল হবেনই, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। এবং স্যারের দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। উনি সুন্দর কথা বললেন। আসলেই ওই সময় অনেকেই আমাদেরকে হাসপাতালে রেখে আপনজন চলে গিয়েছেন, আমাদের পাশে বাসার কেউ খোঁজ নেন নাই, হয়তো দরজা লক করে দিয়েছিলেন। এরকম আমাদের সাথে অনেক হয়েছে। আমিও বাসা ভাড়া থাকতাম, আর যখন কোভিডের সময়টা আসলো ওনারা একদম সব লক করে দিলেন। হ্যাঁ, এক সময় যখন ওই মালিকেরই কোভিড হলো তখন তাদেরকে আমরাই নিয়ে গিয়েছিলাম হসপিটালে। গেলে এমন অনেক গল্প আছে আর কি। পরে ওনাদেরকে প্লাজমা দিয়ে আমরা করতে পেরেছিলাম। তো এরকম অনেক গল্প আছে, আমাদের সকলের কাছে শুনবো। আর ডাক্তার আলিম আল রাজি তৎকালীন হয়তো সিলেট শহীদ শামসুদ্দিন মেডিকেলে চিকিৎসা দিয়েছেন, একটু অভিজ্ঞতা শেয়ার করবেন প্লিজ। মঞ্চে আসছেন ডাক্তার আলিম আল রাজি। আর বইটি সংগ্রহ করতে পারবেন আপনারা চৈতন্য স্টল থেকে, ঢাকা বইমেলায় আছে, সিলেটে বাতিঘর থেকে সংগ্রহ করতে পারবেন। জি, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমিও প্রস্তুত ছিলাম না এইভাবে কথা বলার জন্য। তো আমি কাজ করেছিলাম করোনার সময় শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে।
তো আমি যেটা বিভিন্ন সময় জানি, প্রচণ্ড মস্তিষ্ক যখন খুব কাজ করে এবং সব দুঃখের স্মৃতি এবং সুখের স্মৃতি যেখানে থাকে, ওই জায়গার সাথে মানুষের অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়। তো এরপর থেকে শামসুদ্দিন হাসপাতালের সাথে আমার আসলে খুব গভীর একটা সম্পর্ক। এই মুহূর্তে আমি আসলে আসলাম থেকে, আমি এসেছি আসলে শামসুদ্দিন হাসপাতাল থেকে, যদিও আমার এখানে পোস্টিং নাই। আমি প্রায় এখানে যাই এবং শামসুদ্দিন হাসপাতালের প্রতিটা সন্ধ্যা আমার কাছে মানে খুব একটা এটা আদিভৌতিক একটা পরিবেশ, এবং এটাতে অনেকগুলো স্মৃতি আমার মাথায় আসে। শহরের মধ্যে এরকম একটা নীরব হাসপাতাল, এবং আমরা যদি কেউ এদিকে যান তাহলে দেখবেন এই শহরের মধ্যে এরকম একটা নীরব নিস্তব্ধ একটা জায়গা আসলে খুব কম। তো এই জায়গাটার মধ্যে আসলে মানে সব ভয়ঙ্কর সব ঘটনা ঘটে গিয়েছিল এই চৌহাট্টার একটা এই নীরব একটা জায়গা। তাই মাঝে মাঝে এই মুহূর্তগুলো আবার রিকল করার জন্য এখানে যাই, প্রায় যাই, এবং আমার যেতে ভালো লাগে। আমার অনেকগুলো স্মৃতি মনে আছে, এক একটা করিডোরে আসলে এক একটা স্মৃতি। আর আমি ছোট একটা স্মৃতি বলি যে আমি ডাক্তারি পাশ করার পরে একটু আইসিইউতে আমি কাজ করতাম দীর্ঘদিন। আইসিইউ কাজ করতে আমার ভালো লাগতো। তো ভালো লাগার একটা কারণ হচ্ছে এখানে ফ্র্যাঙ্কলি যে এখানে একটু টাকা পয়সা বেশি পাওয়া যায় আইসিইউতে কাজ করেন। তো এরপরে কোভিডের সময় যখন আইসিইউতে কাজ করলাম তখন আমার মানে পুরা মানে অভিজ্ঞতাটাই বলতে গেল। যেখানে একজন রোগী ছিলেন, মহিলা রোগী, বয়স 60। তো প্রতিটা রোগী আসলে খুব মানে মানে যারা দুঃখজনক পরিণতি ছিল তাদের সবারই আসলে কষ্টের ছিল। তো ওনার বিষয়টা আমার সাথে আলাদা ছিল। ওনার অক্সিজেন লেভেল এত বেশি মানে ড্রাস্টিক লেভেলের কম ছিল, এবং উনি আমরা কখনো কখনো মানে এরকম সময় আসে যে আমরা আশা করি রোগীটা হয়তো যদি মারা যেতেন তাহলে হয়তো ওনার কষ্টটা কম হতো। ওনার ক্ষেত্রে আমার মনে মনে এরকম ছিল যে ওনাতে কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না, এবং উনি দীর্ঘদিন থেকে ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট। আর আমার প্রতিবার যেতাম ওনার কাছে, যাওয়ার পরে উনি একটা আশা নিয়ে আমার দিকে তাকাতেন, কিছুই করতে পারতাম না। এবং ওনার নাম ছিল ঘটনাক্রমে কোহিনুর বেগম। তো আমার মায়ের নামও ছিল আবার কোহিনুর বেগম। তো এই দুইটা আমাকে খুব বেশি নাড়া দিয়েছিল এই সময়। আমি কোনোভাবেই এই স্মৃতিটা এখনো ভুলতে পারি না। যিনি প্রতিবার যে এরকম শুধুমাত্র একটা নিঃশ্বাস নেওয়ার জন্য ওনার যে তীব্র চেষ্টা, এবং এরপর থেকে আমার আসলে আইসিইউর প্রতি এক ধরনের ফোবিয়া চলে এসেছিল। এবং আমি যখন অন্য কোনো কারণে অনেক সময় আইসিইউতে যেতে হয়, যদি আমি এখন আর আইসিইউতে কাজ করি না, আইসিইউতে বিপ বিপ শব্দ, আইসিইউর পারফিউম এবং নানান ধরনের মেশিন টেশিন দেখলে আমার এখনো খুব মানে ট্রমার মতো লাগে। তারপরে আমি ওই সময়টা ধরার জন্য মাঝে মাঝে শামসুদ্দিন হাসপাতালে যাই, আমার ভালো লাগে। আর একজন লেখক আসলে সময় সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন একজন লেখক। আজ থেকে অনেক বছর পরেই হয়তো এই সিলেটের এই চেহারাও থাকবে না, এই রুমটাও থাকবে না, স্যারও থাকবে না, কিন্তু স্যারের বইটা থেকে যাবে। স্যারের ব্যাপারে আসলে নতুন করে কিছু বলার নেই। স্যারের সাথে তখনই আমার পরিচয়। আর স্যার একজন অসাধারণ চিকিৎসক, অসাধারণ শিক্ষক এবং অসাধারণ একজন লেখক। স্যারের ছোট ছোট শব্দ, ছোট ছোট বাক্য দিয়ে যেভাবে উনি নিজেকে প্রকাশ করেন, যেভাবে গল্পগুলো লিখেন, আমার মাঝে মাঝে হিংসাও হয় যে স্যার কিভাবে চমৎকার লিখেন। স্যার সেই দীর্ঘদিন আমার কাজ করার সুযোগ হয়েছে শামসুদ্দিন হাসপাতালে, দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে। স্যারকে আমি বলতাম, স্যার প্লিজ কিছু এটা লেখা উচিত, এই সময়টাকে ধরে রাখার জন্য আপনার মতো মানুষই দরকার, কারণ আমরা একদম সামনে থেকে এটিগুলো দেখেছি। স্যারকে ধন্যবাদ, এবং স্যারকে স্পেশালি ধন্যবাদ, আমাকে এই অনুষ্ঠানে স্যার ইনভাইট করেছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন। সবাই অসংখ্য ধন্যবাদ ডাক্তার আলিমাল রাজি মহোদয়কে, খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলেন। আমরা শুনছি সাজ্জাদ হক চিকিৎসকের প্রকাশিত বই করোনাকালীন দিনগুলি, করোনাময় দিনগুলি। এখন একটু অভিজ্ঞতা শুনবো ডাক্তার ফারিয়ান বিলকিস। তৎকালীন হয়তো সিলেট শামসুদ্দিন মেডিকেলে ছিলেন, চিকিৎসা দিয়েছেন, সেবা দিয়েছেন। এই সময় যারা চিকিৎসক ছিলেন, আমি এদেরকে এখনো সিলেট দিতে চাই। শুনবো ডাক্তার ফারিয়ান বিলকিস। আসসালামু আলাইকুম সবাইকে। সাজ্জাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি আজকে সকালে আমার ছোট বাবুদেরকে বললাম যে আমরা আজকে বিকালে একটা অনুষ্ঠানে যাব, আমার একজন স্যার একটা বই লিখেছেন যেখানে তোমার বাবা মা আছে, আমরা স্যারকে দেখবো, স্যারের বই অনুষ্ঠানে আমরা সবাই একসাথে একত্রিত হব। আলহামদুলিল্লাহ আমি ওদেরকে নিয়ে এসেছি। আর স্যার আমাকে একটা কপি গিফট করেছিলেন। আর স্যার যখন বইটা লেখা শুরু করেন তখন আমাকে বলেছিলেন যে ফারিয়েল, একটা বই তো লিখছি, দোয়া করো শেষ করতে পারি কিনা দেখা যাক। তো আলহামদুলিল্লাহ যখন বইটা আমি হাতে পেয়েছি, প্রথম দিকের পাতাগুলো অলরেডি একজন বক্তব্য দিয়েছেন যে এত চমৎকার মানে শব্দের বুননের গাঁথুনি, আলহামদুলিল্লাহ। মানে আমি পড়তে পড়তে ভাবছিলাম যে এটা আসলে স্যার লিখেছে নাকি কেউ হেল্প করেছে, মানে এত চমৎকার, মানে সাহিত্য কিনা, স্যারের বড় ভাই বলছেন যে সাহিত্য কিনা আমি জানি না, মানে সাহিত্য এটা না হলে আর কোনটা সাহিত্য হবে।
মানে এত ভালো লেগেছিল আমার যে আমি ভাবছিলাম যে স্যার এত চমৎকার ভাবে শুরুটা করেছেন, মানে পিছনে পাতাগুলো উল্টে দেখলাম না এখানে নর্মাল কথাই আছে, কিন্তু শুরুটা এত ডিফারেন্ট, মানে আলহামদুলিল্লাহ। মানে স্যারের আমরা তো সবাই অনেক কিছু আসলে দেখি, কিন্তু কে দেখে সেটা একদম মানে শব্দের ভাষায় প্রকাশ করে কয়জন, মানে করতে পারে কয়জন, স্যার তার মধ্যে অন্যতম আলহামদুলিল্লাহ। স্যার তো ফেসবুকে প্রায় অনুগল্প লিখেন, অনেক কিছুই সুন্দর সুন্দর ঘটনা লিখেন, ব্যক্তি জীবন থেকে, চোখের দেখা থেকে, রিক্সা থেকে যাকে দেখেন তার সম্পর্কে। কিন্তু আলহামদুলিল্লাহ মানে এই বইটা প্রকাশ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আর আমরা স্যারের জন্য শুভকামনা, ইনশাল্লাহ এটা একটা বহুল পঠিত বই হবে এবং স্যার আশা করি লেখা থামিয়ে যাবে না, সামনে আর আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা আসলে সময় স্বল্পতার জন্য হয়তো সকলে অভিজ্ঞতা শুনতে পারবো না, অনেকে হয়তো অনেক কিছু বলতে পারতেন, অনেক অভিজ্ঞতা আমরা শুনতে পারতাম। আর যদি আগ্রহে কেউ অভিজ্ঞতা শেয়ার করতে চান আমরা আমন্ত্রণ জানাবো। দর্শক সাহিত্যে কেউ কিছু বলতে চান? আমি হয়তো সবার নাম জানি না, একটু কাইন্ডলি যদি আসেন ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। সামনে সারিতে চলে আসবেন। আমরা করুণাময় দিনগুলির গ্রন্থের মরুকর্মোচনে আজকে অনেক চিকিৎসকের কথা শুনলাম, আমরা অনেক ভালো লেগেছে। এখন শুনবো একটু পরিচয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমিনা বিনতে হোসেন শামা। আমি শামসুদ্দিন হাসপাতালে ছিলাম যখন আমাদের করোনার সময়টাতে অবস্থানটাও। স্যারকে আমি আগে থেকে চিনি, স্যার এবং স্যারের সহধর্মিনী আমার আত্মীয়তা সূত্রে। এবং আসলে দুইটা মানুষ আমার জীবনে অনেক কিছুই, মানে আমি যখনই কোনো কিছু নিয়ে ডিসিশন নিতে যাই লাইফের বা যে কোনো কিছু করতে যাই, আমি আসলে ওনাদেরকে খুব সুপরামর্শক হিসেবে চিনি। সেই হিসেবে আমাদের মানে একটা পরিচিত ছিল। কিন্তু যখন আমি করোনার সময় স্যারকে প্রথম মানে স্যারের সাথে রাউন্ডে ছিলাম বা যখন দেখতাম, তখন আমার স্যারকে মনে হতো শার্লক হোমসের মতো, মানে কি সুন্দর করে রোগীর হিস্ট্রি নিতেন। যখন করোনার সময় সাধারণত এত রোগীর চাপ, 10-15 মিনিট, স্যার ঘন্টার পর ঘন্টা পিপিএ পরে, মানে মাঝে মাঝে আমারও ইয়ে লাগতো যে এত গরমের মধ্যে মানে পুরো ভিজে যাচ্ছে ভিতরে, কিন্তু স্যার খুব মনোযোগ দিয়ে সবকিছু শুনছেন, সব হিস্ট্রিগুলো মানে রোগীদের যেই অসুবিধা সবকিছু শুনছেন। এবং ওনাকে দেখলে যে রোগীরা কি আনন্দিত হতো। মানে একজন বয়স্ক মহিলা ছিলেন, মানে উনি অনেকদিন ধরে ছিলেন লং কোভিড আক্রান্ত। তো উনি দেখলে এমন ভাবে বাবা আমার বাবা আসছে, মানে উনি আর স্যার যখন কোনো কারণে থাকতেন না তখন উনি খুব মানে মন খারাপ করতো যে উনি আসেননি, মানে এরকম একটা পরিস্থিতি হতো। সেই সময়গুলোকে স্যার এত সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। স্যার ফেসবুকে লিখেন মানে খুব ছোট ছোট অনুগল্প। তো আমার খুব মানে মনে হতো যে হয়তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আর থাকবে না, কিন্তু বই, একটা বই আমাদের সন্তানদের জন্য অনেক বছরের পর বছর ধরে থাকবে। তো এই জিনিসটা স্যার যে সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং আমার মেয়ে একটু লেখাপড়াও শিখেছে, তো সে এখন পড়তে জানে। তো এখন সে আমাকে মাঝে মাঝে বলে যে এইখানে আমাদের আছে, এবং সেখানে সে এগুলো পড়ে শোনায় মাঝে মাঝে, কেউ আসলে খুব আনন্দিত হয়ে আবার সেটা নিয়ে যায় যে এই বইতে আমাদের কথা লেখা আছে, করোনার সময় কথা লেখা আছে। সেটা আমি ভাবলে আমি মানে ভিতর থেকে খুব গর্ব অনুভব করি যে হ্যাঁ, আমাদের মধ্যেই কেউ আছেন যে আমাদের সময়গুলোকে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন এই বইটাতে। আর অনেক ধন্যবাদ। স্যার নিশ্চয়ই আরও লিখবেন স্যারের জীবনের অনুগল্প নিয়ে। আমরা মাঝে মাঝে মানিকের কথা দেখি, স্যার লিখেন ফেসবুকে, তার গল্প আসবে একসময় আমরা আশা করি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনার সুন্দর মতামত আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা অতিথিবৃন্দের দিকে যাচ্ছি। তো আজ সাজ্জাদ হকের প্রকাশিত করুণাময় দিনগুলি গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে বিশেষ অতিথি দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ওনাকে ওনার অভিজ্ঞতা এবং আজকের সুন্দর মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় দিনগুলি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এই বইয়ের লেখক, আমার খালাতো বোনের হাজব্যান্ড ডাক্তার সাজ্জাদুল হক এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম।
আসলে সত্যি আমি অবাক হয়েছি। আমি একদিন শুনেছিলাম যে সাজ্জাদ ভাই একটি বই লিখতে যাচ্ছে, কিন্তু আজকে যেন প্রকাশনা অনুষ্ঠান, উনি শুধু কালকে আমাকে বলছেন একটা প্রকাশনা অনুষ্ঠান আছে এখানে আসার জন্য। উনার বইটা কিন্তু আমি জানি নাই। সত্যি এখানে এসে আমি বইটি দেখে, আর এই বইটি 14 ফরমার বই, অর্থাৎ 222-24 পৃষ্ঠার বই। এই 224 পৃষ্ঠার বই লেখা কত কষ্ট, আমি এই লেখালেখির সাথে পত্রিকার সাথে জড়িত ছিলাম, আমি জানি। এত বড় একটি বই লিখে ফেলছেন সাজ্জাদ ভাই, আমাকে সত্যি অবাক লাগছে এবং আমি মনে মনে কিন্তু ওনার জন্য দোয়া করছি। আর সত্যি, আর এখানে বিভিন্ন বক্তা যে বলেছেন ওনার বইয়ের ইন্ট্রোটি ভূমিকা সত্যি খুব অপূর্ব। এই ভূমিকা দেখে কেউ মনে করবে না এটা সাজ্জাদুল হকের প্রথম বইয়ের ভূমিকা। এই ভূমিকাটা যেই দেখবে মনে করবেন উনি আর বেশ কয়েকটি বই লিখছেন। আমি প্রথমে তাকে জানাই সাজ্জাদ ভাই যেন লেখালেখি থেকে সবসময় তাকে ইনশাল্লাহ এই সিলেট থেকে উনি ভালো বই প্রকাশ করতে পারবেন এবং আমরা সিলেটের মানুষ গর্ববোধ অনুভব করব। আমি এই করোনাকালীন সময়ের বাস্তব অভিজ্ঞতা আমার পরিবারের মধ্যে আছে। আমরা জানি, আমি সিলেট শহরে বসবাস করি। যখন সিলেটের মার্চ মাসের 14 কি 15 তারিখ হবে, সারা সিলেটের শাটডাউন দিয়ে দিল, তখন শহরের মানুষ নেই, দোকানপাট সবাই ভীতিকর অবস্থায়। সেই সময় আমরা সবাই, আমার আর ভাই বোন তাকে শহর আর সবাই গ্রামের বাড়িতে আমরা চলে যাই, সিলেটের সব বাসা বন্ধ করে। সেখানে যাওয়ার পরে আমরা সবাই আত্মীয় স্বজন বাড়িতে প্রায় হুলস্থুল। গ্রামে কিন্তু শহরে যেভাবে আতঙ্কগ্রস্ত থাকে, গ্রামের মানুষ তত আতঙ্কগ্রস্ত ছিল না। শহরে আমরা মসজিদগুলো যেতাম, মসজিদে একজনের বাজে আর 2টা মানুষের গ্যাপ দিয়ে তারপর আমরা শহরে, গ্রামে কিন্তু এই লোকগুলো এগুলো মানত না। তো আমরা গ্রামে চলে গেছি। যাওয়ার পরে হঠাৎ করে আমার বড় ভাই অসুস্থ হয়ে পড়লেন। আমার আপন বড় ভাই অসুস্থ হয়ে পড়লেন। উনি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, কিন্তু করোনায় ওনাকে আক্রমণ করেছে এটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, তারপর ওনাকে আমরা ডাক্তারের সাথে আলাপ করছি, এখান থেকেই সাজ্জাদ ভাইয়ের সাথে আলাপ করছি। সাজ্জাদ ভাই পরামর্শ দিচ্ছেন ওনার অক্সিজেন দেখার জন্য। আমরা সাথে সাথে অক্সিজেন দেখছি, ওনার অক্সিজেনের অবস্থা ভালো নেই। সাথে সাথে উনি বলছেন এখনই সিলিন্ডারের ব্যবস্থা করেন। আমরা সিলিন্ডার ব্যবস্থা না করে সাথে সাথে আমরা সিলেটে নিয়ে আসি, আর রাগীব আলী মেডিকেলে আমরা ভর্তি করি। তখন কিন্তু রাগীব আলী মেডিকেলে করোনা ইউনিট চালু করে নাই, তখন একমাত্র নর্থ ইস্ট মেডিকেল চালু করেছিল। তো ওইখানে আমাদের পরিচিত তাকে আমরা ঢুকিয়ে দিতে পেরেছিলাম। দেখার পরে যে ওনার যখন অবস্থার অবনতি ঘটে, সাথে সাথে আমরা আবার নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে যাই। 3 দিনের মাথায় আমার ভাই মারা যান। সেই সময় আমরা দেখছি, আমি যখন সিলেটে ছিলাম তখন বেশিরভাগ করোনার মৃত্যুরা মানিকপীর মাজারে এখানে দোয়া হতো। সেই সময় আমি দেখেছি, আমার বেশ কয়েকজন বক্তা বলে গিয়েছেন, আপন ছেলে এই বাপের লাশের দ্বারা যায় নাই, আপন ছেলে বাবাকে কবরে নিয়ে যায় নাই, বাইরের লোক নিয়ে যেতে হয়েছে। মানুষ এত আতঙ্কগ্রস্ত ছিল, এত ভয়ভীত ছিল। কিন্তু এই অভিজ্ঞতা যেটা সাজ্জাদ ভাই শামসুদ্দিন মেডিকেল কলেজে যে ডিউটি পালন করেছেন, আমার বোন না, আমি এমনিও বলবো তার সহধর্মিণী সাদিয়া মালিকের অবদান বহুগুণ। যদি তার ঘর থেকে ওনাকে ক্লিয়ারেন্স দেওয়া হতো না, সাজ্জাদ কখনো এই ডিউটি করতে পারতেন না। আমি দেখেছি সাদিয়া সব সময় তাকে সহযোগিতা করেছে। উনি যখন ডিউটি থেকে 15 দিন ডিউটি করতেন, 15 দিন রেস্ট নিতেন, তখন সাদিয়া ওনাকে কিরকম সহযোগিতা করতো, মেনে নেওয়াটাই তো আসল। যে সাদিয়া ওনাকে বাধাতে না পারবে না, আমার ছেলে আছে, সাদিয়ার আম্মাও আছে, কেন সাদিয়ার খালাও তাকে, তার 2 তলায় তাকে, বড় বাসায় তাকে, উনি ইচ্ছা করলে না করতে পারতেন। সাদিয়া কিন্তু না করে নাই, ডিউটি করো। উনি ডিউটি করে বাসায় চলে আসছেন, আলাদা রুমে থাকছেন, সাদিয়া খাওয়া দাওয়া সবকিছু দিচ্ছে, সহযোগিতা করছে। যে 15 দিন উনি রেস্ট নিতেন, এই 15 দিনের মধ্যে উনি এই বইয়ের ঘটনাগুলি ঘটাইছেন। ওটাই আজকে বাস্তবে এই বইটি 14 ফরমার বই। আসলে 14 ফরমা কেন উজ্জ্বল মেহেদী বলতে পারবে, 14 ফরমার বই বাহির করা সহজ ব্যাপার না। অনেকে লিখতে পারে 2 ফরমা 16 পৃষ্ঠা বা 32 পৃষ্ঠা বই লেখা যেতে পারে, কিন্তু আমি এই বইটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আর বিশেষ করে আমি চৈতন্য প্রকাশনাকে ধন্যবাদ জানাই, এরকম সুন্দর একটি প্রচ্ছদ এবং বইয়ের বাইন্ডিং সবকিছুই খুব সুন্দর হয়েছে। আমি আশা করি বইটি যারা পড়বেন, এই করোনা দিনের অভিজ্ঞতা জানবেন। আমাদের পরবর্তী প্রজন্ম যখন শুনবে জানবে, জানি না এরকম
এই করোনা আমরা আগামীতে পাবো কি না পাবো, যদি না পাই আগামী প্রজন্ম যারা পড়বে তারা চিন্তা করবে এরকম একটি রোগ আসছিল, সত্যি নেই। তারা বিশ্বাস করো না, এই বইটা পড়ে ইতিহাস পড়ে জানে, যখন জানবে তার মার সাথে ছেলে আসে নাই, স্ত্রীর সাথে স্বামী আসে নাই, অন্য লোক তার দাফন করতে হয়েছে, এরা তখন ওই প্রজন্মের লোক বিশ্বাস করবে না। তো এই বই পড়ে সত্যি আমার মনে হয় বিশ্বাস করবে, বইটা থাকবে। আগামী দিন সাজ্জাদ ভাই এগিয়ে যাবেন এবং লিখবেন, লেখালেখি করবেন এই আশাবাদ ব্যক্ত করে বিশেষ করে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং যে কোনো সময় সাজ্জাদ ভাই ডাকো আমি আসবো। সাজ্জাদ ভাইকে আর বিশেষ করে চৈতন্য প্রকাশনীকে আমি ধন্যবাদ জানাই এই বইটি প্রকাশ করার জন্য। সবাইকে ধন্যবাদ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ দেওয়ান তৌফিক মজিদ লায়েক মহোদয়কে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা আজকে অনেক অতিথি উপস্থিত আছেন। আমরা মঞ্চে দেখতে আছেন সাংবাদিক উজ্জ্বল মেহেদি মহোদয়, খুব সুন্দর নিউজ উপস্থাপনা করেন। আমরা ওনার বক্তব্য শুনব। সবাইকে শুভেচ্ছা। আমি আসলে এখানে বসার কথা ছিল না বা কিছু বলার জন্য বলা ছিল না। আমার চেয়ারে বসার কথা ছিল শাহজালাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা। ওনাকে আমি রাতে বইটা দিতে পারিনি, এই জন্য আসলে দিন বাই ছাড়া এই বইয়ের উপরে বোধহয় ভালোভাবে কথা বলতে পারবে না, এই জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমরা যারা লেখালেখির সাথে যুক্ত আছি, আমাদের ভিতরে একটা, সবার ভিতরেই একটা অহংকার কাজ করে যে আমরাই বোধহয় বেশি লিখতে পারি। কিন্তু ওনাকে যদি ওনার বই যদি না দেখা হতো তাহলে এই ভুলটা কিছু না কিছু আমার মনের ভিতরে থেকেই যেত। আরেকটু অবাক হয়েছি যে অনেক চিকিৎসক তাদের চিকিৎসা পেশার বাইরেও আমাদের মতো লেখার প্রশংসা করতে পড়েন এবং পড়ুয়াও বটে। আজকের এই অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান আমি বিশেষ করে ইয়াং ডাক্তার এবং ওনার কারণে এটা সম্ভব হয়েছে। সবার উপস্থিতি এই অনুষ্ঠানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তো বিষয় হচ্ছে করোনা। তো করোনা হচ্ছে আমি আমার পেশাগত দিক দিয়ে বলি, যেমন আমরা প্রায়ই রিপোর্ট করি যে চিকিৎসকের ভুলে নবজাতক বা রোগীর মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে আমার একটা খটকা, আমি যে সাংবাদিক হিসেবে এই কথাটা লিখতেছি, আমি চিকিৎসকের ভুল ধরার কে? আমি তো ভুল ধরতে পারি না। এটা তো বলতে হবে আরেকজন ডাক্তার, আগের ডাক্তার ভুল করছেন, ডাক্তারের ভুল ডাক্তার ধরতে হবে। আইনের ব্যত্যয় যেভাবে উকিল ধরতে হবে, আমরা সাংবাদিকরা কিন্তু এটা করতে পারি না। তো করোনার সময় আমি বা আমরা যারা লেখক আছি, তাদের চাইতে সবচেয়ে বড় দলিল হচ্ছে একজন চিকিৎসকের বয়ান। আমি মনে করি যে এই করোনাময় দিনগুলো 100 বছর বই তো টিকে থাকে, 100 বছর পরেও এটা একটা দলিল হবে এই কারণে যে এই লেখাটা একজন ডাক্তার লিখেছেন। করোনা একটা মহামারী এবং এটার চিকিৎসা করতে হতে একজন চিকিৎসকের ডায়েরি আছে এখানে, এবং আমার মনে হয় প্রতিটা অক্ষর নিয়ে এক সময় এই কোনো না কোনোভাবে গবেষণা হবে। আমি এই বইটির শেষ করতে পারিনি, যখন ছাপা হচ্ছিল তখন 2-1টা পাতা পড়েছিলাম। পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে তাকে দেখি, শেষে দেখি যে আমারই খুব ঘনিষ্ঠ মানুষজনের পরিবারের, ওনাদের পরিবারটা হচ্ছে এইরকম, উনি ব্যাংকার কিন্তু আমার চাইতে ভালো লেখেন। এখন একজন ডাক্তার পেলাম, আমার চাইতে ভালো লেখেন ছোট ছোট শব্দয়। এবং আরেকজন ভাবি আছেন, উনি টিচার, কিন্তু দেখলাম যে উনি এত ইমোশনালি বিভিন্ন বিষয় আসলে তুলে ধরেন। আমার আসলে গরিমা, আমরা যারা লেখালেখির সাথে জড়িত, সারা জীবন লেখালেখি করে কাটাইছি, আসলে কিন্তু আমাদের চাইতে অনেক বড় বড় লেখক রয়ে গেছেন বিভিন্ন পেশায়। আমি তাকে অভিনন্দিত করছি এই কারণে যে একটি বিশাল করোনাকালে একটা বিশাল দায়িত্ব উনি পালন করেছেন, পাশাপাশি একটা লেখা উপহার দিয়ে আমাদের 1000 বছরের জন্য কৃতজ্ঞ করে রেখেছেন। এজন্য আপনাকে অশেষ লেখকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু আগে লায়েক ভাই বলছেন যে করোনার প্রথম ধাক্কাটা কিন্তু চিকিৎসকের উপর দিয়ে গেছে। বাংলাদেশে প্রথম একজন চিকিৎসক মারা যাওয়ার পরে চিকিৎসকদের নিয়ে আমাদের যে ভরসা ছিল সেটা লণ্ডভণ্ড হয়ে গেছে। আমি অনুষ্ঠান থেকে আমাদের ওই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি। আর পাশাপাশি ওই চিকিৎসকের যারা সহপাঠী বিভিন্ন সময়ে এই এলাকাবাসী বা বিভিন্ন বিষয়ে পাশাপাশি ছিলেন, লায়েক ভাই একজন,
এখান থেকে একটু ছোট্ট নিন্দাও করতেছে এই কারণে যে আমাদের রাজনীতিটা এমন রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে যে ওই চিকিৎসকের মৃত্যুটা কিন্তু শুরুর দিকে আমাদের কানে বাজছিল যে রাজনীতি করব, সেই রাজনীতি এবং সেই সব ধ্যান ধারণা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং মানুষ মানুষের পাশে দাঁড়াবে। আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলতেছি, যেহেতু ডাক্তাররা এখানে বেশি আছেন, যে কেউ কেউ বলেন কিন্তু মানবিক ডাক্তার। আমি আসলে এই ওয়ার্ডটা শুনলে আমার কাছে পশুর মতো মনে হয়। ডাক্তারই তো মানুষের জন্য, তাহলে এখানে আবার মানবিক ডাক্তার কেন হবে? সব ডাক্তার আমরা মনে করি যে মানুষের উপকারের জন্য, এবং ডাক্তারকে মানবিক ডাক্তার ও মানবিক ডাক্তার এই ধরনের চিহ্নায়ন বন্ধ হোক। সবাইকে ধন্যবাদ, লেখককে আবারও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সিনিয়র সাংবাদিক আসলে। তো আমরা একটু ধন্যবাদ দিতে চাই সাংবাদিক বৃন্দকেও। এই সময় কিন্তু কোভিড সময় কিন্তু ওনারাও খুব কষ্ট করেছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন এবং কাজ করেছেন। আমি এখন আহ্বান জানাবো লেখক ও গবেষক আবু সালেহ বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। সম্মানিত মান্যবর সভাপতি, আমাদের জীবন্ত কিংবদন্তি আজকের প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট গুণীজন, আর আমার সামনে আপনারা যারা আছেন, আলোর মতো মিটমিটিয়ে আপনারা জ্বলছেন আমাদের পাশে। আপনারা মানবতার ফেরিওয়ালার শুধু নন, আপনারা আমাদের তরুণদের আইকন। আপনাদের জন্য রইল শুভকামনা। আমি শুরু করছি আমার লেখা একটা কবিতার দুটো লাইন দিয়ে। ওই দেখা যায় হাসি সুদূর আকাশে, চন্দ্র তারার দিবে তারই পুষ্প কারণে, তুমি চিরঞ্জীব সাজ্জাদ, তুমি চিরঞ্জীব। আমি এখানে বসে আমার মনে হলো দুটো লাইন একটু লিখে ফেলি, তাই একটু চর্চা করে দেখলাম এবং লিখে ফেললাম। সাদা মনের অনন্য মানুষ তিনি, জরা জীর্ণতা নেই কর্মে আমরা জানি, জায়গা করে নিয়েছেন সাহিত্যে, দরদি সৌমর্মিতা হয়ে থাকবেন মানুষত্বে। হক কথায় বিশ্বাসী তিনি, করুণাময় দিনগুলো গ্রন্থে বাস্তবতা পাবেন জানি। প্রত্যেকটা অক্ষরের নামের প্রত্যেক অক্ষরের আদি অক্ষর দিয়ে আমার এই কবিতাটা। ধন্যবাদ। আমি প্রথমে যে জিনিসটা বলবো, মানুষ তার মূলের দিকে আকর্ষণ করে, আর এই মূলটাই হচ্ছে মানুষের স্বরূপ। আর এর ভিত্তিটা দাঁড় করিয়েছেন আমাদের আজকের লেখক মেহেদী ভাই। বলেছেন ওনার ভাই ভাবিরও লেখেন। আমি জানি ওনার বাবাও একজন ভালো লেখক এবং একটা গ্রন্থ প্রকাশ হয়েছে। আমরা কি একটা হাততালি দেব না? আমি জানি আপনারা আমার ছেলে আপনাদের স্যারকে ভালো জানেন, ভালো চিনেন। আমার সাথে একদিনের পরিচয়, একদিনের দেখা। তো আমি বইতে অনেকাংশে পড়েছি। আমি দীর্ঘ আলোচনায় যাব না। আমার সামনে আমার প্রধান অতিথি সদ্য ব্যক্তিত্ব। আমি স্যারের সাথে অনেক অনুষ্ঠান করেছি, আমি স্যারকে জানি। স্যারের বক্তৃতা শোনার পর স্যার যে মঞ্চে কথা বলবেন, এই মঞ্চে আমাদের কথা বলাই ঠিক না। তো তারপরই বলছি, আমি একটি কাহিনী দিয়ে আমি অন্য দিকে চলে যাব। আমরা অনেকেই বলি, সব জায়গায় শুনি, কিছু কিছু বইও ইদানিং লেখা হচ্ছে মানবতা নেই,
মানুষ মানুষ থেকে দূরে সরে যাচ্ছে, পিতা পুত্রকে চিনে না, এ ধরনের অনেক কাহিনী। কিন্তু করুণাময় দিনগুলো বইটি শুধু গল্প নয়, শুধু ইতিহাস নয়, শুধু লোক সাহিত্যের বই নয়, সাহিত্যের অপূর্ব এক সমাহার। উনি দেখিয়েছেন একটি জিনিস। কি জিনিস? জিনিসটি হচ্ছে এক ভদ্রলোক চিকিৎসা নিতে আসছে। উনি গেছেন, গিয়ে দেখেন বাবার সাথে ছেলে বেডে আইসিইউতে একই চাদরে মুড়ে বাবার বুকে জড়িয়ে শ্বাস নিচ্ছে। আমার তরতর করে কাঁপছে কিন্তু শরীর। করুণাকে আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, সেই গল্পে যাব না। আবার উনি লিখেছেন এক ছেলে তার বাবাকে নিয়ে আসছে, পরে তার কোনো সন্তানকে আর খুঁজে পাওয়া যায় না বাবার চিকিৎসার জন্য। উনি ওনার স্টাফদের নিয়ে চিকিৎসা করিয়েছেন, ওদের আর খুঁজে পাওয়া যায় না। আবার ইরান থেকে এক ভদ্রলোক ডাক্তার মহাশয়, উনি বাংলাদেশে আসছিলেন, উনি আর ইরানে যান নাই, বাবি সহ এখানে তিনি আছেন, বাংলাদেশে আছেন, সিলেটি ছিলেন। উনি করোনা আক্রান্ত হলেন। ডাক্তাররা অনেক চিকিৎসা দিয়েছেন, সহযোগিতা করেছেন, কিন্তু ওনার এক বন্ধু হসপিটাল থেকে একদিনের জন্য যান নাই, সর্বদাই কাছে থেকেছেন, করোনাকে জয় করেছেন। এটা তিনটি গল্পের একটি কাহিনী আমি বললাম। এখন আমি অন্যদিকে যাব না, বইয়ের গল্পের দিকে যাব না। আমি একটু ব্যাখ্যা করতে চাই, এই বইটি আমরা লিখি, লোক সাহিত্যে আমাদের অনেক লেখা আছে। তো এই বইটি লোক সাহিত্যে কি উপাদান হতে পারে? এই যে গল্পগুলো, এই যে কাহিনীগুলো, এই যে প্রবন্ধগুলো, এই যে স্মৃতিময় কাহিনী, আত্মীয় স্বজনের কাহিনী, করোনার রোগীদের কাহিনী, এই যে বাস্তবতার যে কাহিনীগুলো উনি লিখেছেন, আমাদের যে লেখা, বাংলা সাহিত্যের যে লেখা, এই লেখার চেয়ে অনেক অনেক গুণ স্মৃতিময় হয়ে থাকবে। এটা বাস্তবতার নিরিখে লেখা। এটা রোগীদের সাক্ষী রেখে উনি যে ঘটনার চিত্রায়িত করেছেন, এটা বাংলা সাহিত্যের একটা চলচ্চিত্র হতে পারে। এটা হতে পারে কোন মা বাবার অথবা পিতার বা সন্তানের জন্য একটা শ্রেষ্ঠ বই। আপনারা জানেন, লায়েক ভাই, মেহেদি ভাই সহ অনেকেই বলেছেন, আপনারাও বলেছেন, করোনার যে বিভীষিকা, করুণাময়ের যে কষ্টের দিনগুলো, এসব দিনগুলোকে আপনারা জয় করেছেন। শুধু জয় নয়, মৃত্যুকে, ভয়কে উপেক্ষা করে চিকিৎসা সেবার পাশাপাশি কাহিনীগুলো দিয়ে বই করা, এটা যে কত কষ্টসাধ্য ব্যাপার, এটা আমি কিছুটা জানি। এটা অনুভব করতে পারবেন আমাদের আজকের প্রকাশক। একটি বই তিলে তিলে সাজানো, এর যে ভিত্তি,
কত বই, কত অজানা, কত পথে পথে পড়ে রয়, টেবিলে পড়ে রয়, ডেস্কে পড়ে রয়, কিন্তু ইতিহাসের সাক্ষী হয় না। ইতিহাসের সাক্ষী হয় তার শিকড়ের মূলের চিত্রায়িত কিছু জিনিস। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এটাই বলবো, একজন গর্বিত জননীর গর্বিত সন্তান। আমরা জেনেছি বিভাগীয় পর্যায়ে ওনার স্নেহময়ী মাকে একটা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হিসাবে উপাধি দেওয়া হয়েছে। আমি দোয়া করি ওনার মমতাময়ী মা সারা বাংলাদেশি যেন জয়িতা হিসাবে শ্রেষ্ঠত্বের অধিকারী হন। আমরাও গর্বিত এমন সন্তানরা যদি আমাদের পাশে থাকে। একজন ব্যাংকের ডিজিএম ওনার বড় ভাই, গ্রাহক যখন যায় আমি দাঁড়িয়ে দেখি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দিয়ে, উনি উঠে বিভিন্ন ডেস্কে গিয়ে সেবা দিয়ে থাকেন। আমি অবাক হয়েছে তাকে। গর্বিত জননীর সন্তানরা এমনই হয়। আমরা এমন মা চাই। আর বিখ্যাত একজন ব্যক্তি বলেছিলেন, তোমরা আমাকে এমন একজন মা দাও যে মা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নিয়ে গর্ববোধ করতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম লেখক ও গবেষক সালেহ ভাইয়ের বক্তব্য। আপনারা সবাই জানেন সাজ্জাদ হক একজন চিকিৎসক। ওনার জন্য সুনামগঞ্জে ধর্মপাশা শেলবরের গ্রামে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন। এসএসসি পর্যন্ত লেখাপড়া হাওড় বিদিত নিজ এলাকায় বাদশাহগঞ্জ পাবলিক হাই স্কুলে। এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীতে মেডিসিন বিষয়ে এফসিপিএস এবং এমসিপিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন মেডিসিন কনসালটেন্ট, পেশায় চিকিৎসক। পড়তে ভালোবাসেন, পড়াতে ভালোবাসেন, লিখতে পছন্দ করেন। লিখেছেন করোনাময় দিনগুলি। এই গ্রন্থটি ওনার লেখা এবং চিকিৎসার করোনাকালীন সময়ের অভিজ্ঞতা নিয়ে আমরা ওনার কাছে যাব। আমরা সরাসরি লেখকের কাছ থেকে শুনতে চাই এর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবর্গ, আসসালামু আলাইকুম। প্রথমেই আলহামদুলিল্লাহ যে এরকম একটা প্রকাশনা অনুষ্ঠান, মানে আমি একজন ডাক্তার, আমার একটা বই প্রকাশ হবে, এরকম একটা প্রকাশনা অনুষ্ঠান হবে, আমি হয়তো এগুলো কোনোদিনই ভাবিনি, এরকমটা চিন্তাও করিনি, বা আবার স্বপ্নও ছিল না যে এরকম লেখক বা মানে এরকম প্রকাশনা অনুষ্ঠান হবে একটা, এরকম আমার একটা বই থাকবে। আমি পুরোদস্তুর আপাদমস্তক একজন চিকিৎসক, অ্যাকচুয়ালি শয়নের স্বপনই চিকিৎসক বলতে পারেন। মানে আমার বলাটা উদ্দেশ্য এই যে আমি আমার ডিউটিকালীন সময়ে যে রুগীদেরকে চিকিৎসা থেকে শুরু করে অন্য যে সময়টা, ওইটাও আমার চিকিৎসাই বলা চলে। কারণ এই ভাবনা আমার কোন রুগীটার কি হইল, তো এটা কি খারাপ হয়ে গেল, তো আমার জুনিয়র যারা মেডিকেল অফিসার আছে এরা অনেক সময়ই আমার উপরে বিরক্ত যে এত খবর নেই আর কি আছে। হ্যাঁ, দেখা গেল যে আমার ভালো লাগতেছে না, যে এটা তো খারাপ দেখে আসলাম, কি আরো খারাপ হয়ে গেল। এমনও হয়েছে যে আমি বইও এটা বলেছি দু এক জায়গায়, যে এতটাই টেনশন হচ্ছে
চলেই যাই তাহলে সন্ধ্যার পরে দেখে আসি একবার, তো টেনশন করার দরকার কি? মানে না গিয়ে টেনশন করার চেয়ে কষ্ট করে একবার গিয়ে দেখে আসাটাই আমার কাছে মনে হচ্ছে যে ইটস বেটার, ফাইন। তো টেনশন মুক্ত হয়ে গেলাম, যে দেখে আসলাম যে ভালো না খারাপ। তো এরকম কিছু মানে বাতিক আমার মধ্যে আছে। সেজন্য আমার ওয়াইফ প্রায়ই এই বিষয়ে বিরক্ত হয় যে সারা রাত ফোন বাজে কেন তোমার। এখন আমি চাইলেই ফোন সাইলেন্ট করে বা বন্ধ করে ঘুমানো, আমি আমার লাইফে কোনোদিন এই কাজ করি নাই যে ফোন বন্ধ করে বা ফোন সাইলেন্ট করে আমি একটা নিশ্চিত মানে একটা উইদাউট এনি টেনশন আমি ঘুমাইছি, এরকম খুব কমই হয়েছে আর কি। তো করোনার সময়টা যদি বলি, আমি স্টেপ বাই স্টেপ কিছু কথাবার্তা বলি, আমি হয়তো বক্তব্য শেষ করবো। প্রথমে যে আমার ওয়াইফ যেটা বললেন যে তার কোনো ভূমিকা নেই, এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করি অ্যাকচুয়ালি। তো এটা আমার প্রথম বা দ্বিতীয় পর্বেই এটার ব্যাখ্যাটা বলা আছে অ্যাকচুয়ালি, যে যখন কানা ঘোষা চলছে যে শামসুদ্দিন হসপিটালে মেডিসিন কনসালটেন্ট দরকার, অ্যাকচুয়ালি তখন মেডিসিন কনসালটেন্ট ছিল না। তো করোনা তো আসলে মেডিসিনের একটা রোগ, মেডিসিন কনসালটেন্ট ছাড়া তো করোনা সামলানো যাবে না। তো তখন আমার টেনশন হচ্ছে যে টানটা হয়তো আমারই দিবে, কারণ এই কাজগুলা যারা করবে, পোস্টিংটা যারা করবে, এদের একটা নজরে মানে আমি আছি এরকম মনে হচ্ছিল আর কি সবসময়, বা আমাকেও ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে রেডি থাকো, তোমাকে হয়তো আসতে পারে। আমি তখন অন্য একটা হসপিটালে কাজ করি, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো একদিন তার সাথে বিকেল বেলা, তখন তো মানে পুরো বিশ্ব ঠান্ডা নীরব, সবাই চ্যানেল খুলে শুধু টিভি দেখে যে সারা বিশ্বে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, চায়নাতে তখন মানে মৃত্যু মানে উপত্যকার মতো বেড়ে যাচ্ছে, এরকম অবস্থা একটা। তো সবাই আমরা ভীত সন্ত্রস্ত, কেউ কোনো কথা পর্যন্ত বলতেছি না, যে বললেই হয়তো করোনা হয়ে যাবে এরকম অবস্থা। ঘর থেকে কেউ বের হচ্ছে না, একদম শুনশান নীরবতা, সারাদিন টিভি দেখা আর আল্লাহ খুদার নাম নেওয়া, বিষয়টা এই পর্যায়ে চলে গেছে। তো একদিন তাকে বলতেছিলাম যে এরকম আমারও তো মনে হয় নিয়ে যাবে শামসুদ্দিনে। হ্যাঁ, তো ভাবখানা এরকম ছিল যে সে হয়তো বলবে হাই হাই এগুলা কি বলো, তোমার তো করোনা হয়ে যাবে। ঠাস করে আমার বলে কি, হ্যাঁ তোমারই তো যাওয়ার কথা, যাও না কেন, তুমি অর্ডারের অপেক্ষা করতেছো কি জন্য? মানে আমি এতটাই টাস্কি খাইছি, এটা কেমন কথা? তা আমি একটা হাজব্যান্ড, আমি এখানে করোনা চাকরি করলে আমার তো মরে যাওয়ার সম্ভাবনা আছে, এতটুকু টেনশন তো থাকা উচিত। তো সে আবার এক ডিগ্রিতে ইয়াং মানুষ, তো তুমি তো যাইবা, তুমি সিনিয়র টিচারদেরকে তুমি ইয়ে করবা নাকি, ডিউটি করাইবা নাকি, তুমি তো করবা এরকম করে। অ্যাকচুয়ালি প্রেরণাটা ওইখানেই শুরু। এবং আমার এই শামসুদ্দিন হসপিটালে যাব কি যাব না এই সংক্রান্ত যে মানে নানা রকম চিন্তা ভাবনা আমার ওইখানেই শেষ, যে ঠিক আছে আই এম ডিসাইডেড, যে ঠিক আছে আমার অর্ডার হোক, আমি চলে যাব শামসুদ্দিনে। এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। আর কি প্রেরণা লাগে? আর বই, হ্যাঁ ঠিক আছে, বই লেখাতে তার কোনো প্রেরণা ছিল না, এটা এরকম এটা সাহিত্য স্টিল, সে আমার বই পড়েও না এখনো। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বিষয়। পড়াশোনা মানে আউট বই পড়ার প্রতি তার একটু ঝোঁকটা কম থাকে অ্যাকচুয়ালি, আর সে আসলে নানা কাজে ব্যস্ত থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক দায়িত্ব তার উপর পড়ে গেছে অ্যাকচুয়ালি এই। আর বই প্রকাশের কৃতিত্বটা আমি বহুলাংশে দিতে চাই আমার বড় ভাই সুজাত ভাইকে। কারণ আমি যখন ফেসবুকে লিখি, বিভিন্ন ছোট ছোট গল্প লিখি, তখন উনি প্রায় বলতো যে কাজ কর, এগুলা কালেকটিভলি একটা বই আকারে কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা কর। তো আসলে ওই তখন থেকে, প্লাস আমার জুনিয়র মেডিকেল অফিসাররা বলতেছিল স্যার টুকটাক লিখতেছেন তো এগুলো কাজ করেন না কেন, এটা একটা ফরম্যাটে নিয়ে আসেন, একটা বইয়ের মতো কিছু একটা করে ফেলেন, একটা দলিল হয়ে যাক। কোন একজন মেডিকেল অফিসার এই শব্দটা ইউজ করছে, এটা একটা দলিল হয়ে যাক না। আমার তখনই মাথায় স্ট্রাইক করলো যে হ্যাঁ হতে পারে। তো তা করোনা তো একসময় থেমে যাবে, আমরা তখনও জানতাম না যে আসলে করোনা কতদিন থাকবে, 3 বছর 5 বছর, উই ডোন্ট নো, আমরা জানতাম না আসলে। তো একসময় তো থামবে, কিন্তু এই আমাদের থেকে একটা জেনারেশন আসছে, এদের থেকে আর পরবর্তীতে আরো একটা জেনারেশন আসবে, 20 বছর 30 বছর 40 বছর পরে তো আসলে এই করোনা, যেমন সম্ভবত 76-এর দিকে, 1976-এর দিকে অথবা তারও আগে, আমি সঠিক মনে নাই, এরকম ওই সময় তো কেউ মানে কলেরা একটা ইয়ে ছিল, ওলা ওঠা একটা রোগ ছিল, মানে যেই বাড়িতে কলেরা হতো ওই গ্রাম শেষ, খালি হয়ে যেত, বলতো যেটা ওলা বিবি আসছে।
কলেরাটা তখন ওলা বেবি আসছে, যে ওলা বেবি আসছে ওই গ্রাম রেস্ট করে দিত, সেই কলেরাও একসময় নির্মূল হয়ে গেছে। কিন্তু ওই গল্প আমরা কয়জনে জানি? ঠিক তদ্রুপ এইরকম করোনাও দেখা যাবে যে 20-30 বছর পরে তার গল্প হারাবে, মানুষজন জানবে না। নতুন একটা জেনারেশন তারা করোনার সম্বন্ধে শুধু এটা হিস্ট্রি, হ্যাঁ ঠিক আছে একটা করোনা নামে একটা রোগ ছিল, বেশ কিছু মানুষ মারা গেছে সারা বিশ্বে, এরকম একটা ঘটনা, দ্যাটস অল। বাট আমার মনে হয় বইটা থাকলে এই সময়টা ধারণ করতে পারবে। বা আমি যদি আমার নিজের কথাই বলি, অনেকটা স্বার্থপরের মধ্যে যদি বলি, যে আমার নিজের জন্যও জিনিসটা একটা একটা লোভনীয় বিষয়। যেমন এক সময় বেঁচে থাকলে বৃদ্ধ হব, হয়তো কাজকর্ম থাকবে না, একটা অবসর জীবন থাকবে, আমারও তো স্মৃতি থেকে এই গল্পগুলো চলে যাবে। হ্যাঁ চলে যাবে, আমার তো চলে যাবে না, মানুষের তো ব্রেইনের তো একটা ইয়ে থাকে, একটা নর্মাল একটা ক্ষয়ের একটা বিষয় থাকে, তো আমারও স্মৃতি থেকে গল্পগুলো চলে যাবে, আমিও তো এগুলো হারাতে পারবো। বাট আসলে আমার এই করোনার সময়টা, এই শামসুদ্দিন হসপিটালে যে 2.5 বছর ছিলাম আমি শুরু থেকে শেষ পর্যন্ত, 2.5 বছরের এখানে তো গল্প বেশি না, 20-25টার মতো, এর বাইরে যে আরো অকথিত এত এত গল্প রয়ে গেছে। তো আমিও ব্যক্তিগতভাবে চাই না যে আমার এই গল্পগুলো হারিয়ে যাক। দ্যাটস ওয়াই আমি এইগুলাকে আসলে একটা পুঁথিগত করা, অনেকটা বলতে পারেন নিজের স্বার্থেই, যে থাকুক, মানুষ যদি নাও পড়ে, আমি অন্তত 20 বছর পরে বেঁচে থাকলে পাতাগুলো উল্টাতে ওই যারা যারা মারা গেছিল ওদেরকে আমি স্মরণ করতে পারবো, কারণ মৃত্যুগুলো নিয়ে আবার বেশিরভাগ কথাবার্তা। আর আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমার আব্বা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। আমি যখন বইটা লিখি, উনি গত ডিসেম্বরে মারা গেছিল। তো আব্বা আমার বইটা পড়ে যেতে পারে না। একটু বেশি অসুস্থ ছিলেন, বড় ভাই একদিন নিয়ে গেলেন যে এরকম দেখেন সাজ্জাদ একটু বই বের হয়েছে, বলতেছে কাজ করো আমাকে এটা পড়ে পড়ে শোনা। তো ভূমিকাটা কোন রকমে উনি শুনছেন, তখন আব্বা শুধু একটা কথাই বলছে, ও আচ্ছা, ও তাহলে রাত জেগে জেগে এই কাজটাই করতো। মানে আমি রাত জাগতাম এটা বা কোনোদিনই পছন্দ করতো না, এটা নিয়ে আমার সাথে প্রায় হাঙ্গামার মতো হইতো, তুমি এত রাত জাগবে কেন, শরীর খারাপ করবে এই। তো পরে বলছে, হাসি দিছে আমার, যে আচ্ছা বাবা তুমি তাহলে এই কাজ করছো, তাহলে তো ঠিক আছে, ভালো কাজেই তো করছো। হ্যাঁ তো ঠিক আছে, আমার আব্বার জন্য আপনারা একটু দোয়া করবেন। এই আর একটু ডিফারেন্ট প্রসঙ্গে চলে গেছিলাম। তারপরে যখন এটা পাবলিকেশনের বিষয়টা চলে আসলো যে কে করবে অ্যাকচুয়ালি, তো আমি এই সেক্টরে একেবারেই নতুন, আমি কিছুই জানি না, বই একটা কিভাবে প্রকাশ করতে হয় তাও জানি না। এই যে ফর্মার বিষয়টা আমি তখনই শিখছি যে হ্যাঁ এটা বইয়ের একটা ফর্মার বিষয় আছে, পাতার একটা হিসাবে বিষয় আছে। তো এগুলো সম্পূর্ণ দায়িত্ব আমি আমার বড় ভাইকে সুজাত ভাইকে দিয়ে দিচ্ছি, যে তুমি এই হচ্ছে আমার পাণ্ডুলিপি, তুমি এখন এটা দিয়ে কি করবা করো। তারপর উনি প্রকাশক রাজীব ভাই আগ্রহ উনি দেখালেন, কৃতজ্ঞ রাজীব ভাইয়ের প্রতি যে উনি এটাকে সুন্দর করে, আমার কাছে বইটা আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে তার স্ট্রাকচারটা, গঠনটা খুব সুন্দর, প্রচ্ছদ থেকে শুরু করে প্রচ্ছদ ধ্রুব এস উনি করেছিলেন। তো প্রকাশকের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। এবং পাণ্ডুলিপিটা আমাদের শ্রদ্ধেয় দিন স্যার, আমার সৌভাগ্য হয়েছে যে উনি আমার পাণ্ডুলিপিটা পড়ে কারেকশন গুলা করে দিয়েছেন, গ্রামাটিক্যাল অনেকগুলো কারেকশন থাকে সেগুলা, এবং আমিও খুবই অবাক হলাম যে আমার কোনো একটা লাইনে উনি হাত দেন নাই, কোনো একটা সেন্টেন্স উনি চেঞ্জ করেন নাই, যে এটা এই সেন্টেন্সটা যায় না, এটা কেটে দেওয়া উচিত, এটা এইভাবে হয়, নাথিং। উনি শুধু গ্রামাটিক্যাল অংশটা দেখেছেন। তো আমি জানি না একটা পাণ্ডুলিপি কিভাবে দেখতে হয়। আই এম সো মাচ গ্রেটফুল টু হিম, অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞ এখানে। আর সবশেষে আজকের যে প্রকাশনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা আছেন, অতিথিবৃন্দ যারা কষ্ট করে এসেছেন, সাংবাদিক অনেকেই আছেন, ওনারা বাংলাদেশের রিনাউন্ড সাংবাদিক বলতে পারেন অনেকেই, ওনাদের নাম শুনে থাকি, মানে আমরা অনেকদিন শুনেছি, পরিচয় অনেক পরে হয়েছে অ্যাকচুয়ালি। এবং আবার আমন্ত্রণে আজকে যারা এই প্রোগ্রামে এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। নেক্সট লেখালেখি করব কি করব না একটু চাপে পড়ে গেছি অ্যাকচুয়ালি। মানে বিষয়টা এরকম যে ভালো বললে তখন একটা দায়বদ্ধতা এসে যায় যে আমাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, একটা মানুষকে যখন আমরা বলি যে হ্যাঁ, স্টুডেন্টকে যখন বলি যে তুমি তো খুব ভালো স্টুডেন্ট, তাহলে ওর আসলে একটা অটোমেটিক্যালি তার মধ্যে একটা যে আমাকে তো তাহলে জোর করে হলো পড়তে হবে, আমাকে ভালো থাকতে হবে। তো এরকম একটা ফিলিংস আমার মধ্যে এখন চলে এসেছে আর কি। লেখালেখি আমার জন্য খুব টাফ হয়ে যায়। এই যে বললাম আমি আপাতমস্তক একজন চিকিৎসক এবং আসলে আমার ব্যস্ততাও বেশি, মেডিসিন আমার রোগীও বেশি, একটা চেম্বারও করি, ওখানেও ব্যস্ততা থাকে। লেখালেখি করতে গেলে আসলে এই যে একটা আলাদা একটা সময় আমার কাছে মনে হয়েছে যে এটার অনেক সময়ের একটা বিষয়, বারবার পড়তে হয়, বারবার এটাকে রিভিশন দিতে হয়, ভুল ধরতে হয়, নিজের ভুল নিজেই ঠিক করতে হয়। কতটুকু পারবো জানি না, তবে আমার ইচ্ছে আছে, লেখালেখি আরো করার ইচ্ছে আছে। আপনাদের সহযোগিতা এবং প্রেরণা পেলে করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দিবেন আমাকে। আল্লাহ হাফিজ। লেখককে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ওনার বক্তব্য উপস্থান করার জন্য। আমরা অনেক কিছুই জানতে পারলাম যে ওই সময়ের চিকিৎসাকালীন সময়গুলো কত কঠিন ছিল, কত চ্যালেঞ্জিং ছিল। আমি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই লেখক সাজ্জাদ হক মহোদয়কে এবং ওই সময়ে যারাই চিকিৎসা দিয়েছেন। এবং আমি যতটুকু জানি পারিবারিকভাবে তারা ভাই যাদের সাথে আমার দেখা হয়েছে খুব সুন্দর মনের মানুষ, চমৎকার ব্যবহার। আর সকলকে আমি বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই এবং সিনিয়র জুনিয়র মেনটেন করতে পারি নাই, সুন্দর উপস্থাপনা হয়ে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি বা মাপ চাচ্ছি। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক গবেষক মুস্তাক আহমেদ দ্বীন স্যারের কাছে। করুণাময় দিনগুলি আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম এই বিষয়ের উপরে এত বড় একটা বই কোনো চিকিৎসক লিখেছেন। আমাদের সৌভাগ্য আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আলোচক এবং আজকের এই বইয়ের লেখকের আত্মীয় স্বজন যারা উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কিছু বিষয়ে কথা বলবো। আসলে ইতিমধ্যে ওনার বিজ্ঞ সহকর্মীবৃন্দ ছাড়াও উপস্থিত আলোচকবৃন্দ খুব সুন্দরভাবে তার বিভিন্ন দিক নিয়ে এমনভাবে কথা বলেছেন, ইতিমধ্যে তার একটা প্রতিকৃতি, একটা সুন্দর একটা অবয়ব আমাদের সামনে কিন্তু ফুটে উঠেছে। তিনি একটু আগে উল্লেখ করেছেন এই বইয়ের পাণ্ডুলিপি অবস্থায় আমি কম্পিউটারের স্ক্রিনেই সেটা দেখার সৌভাগ্য হয়েছে। প্রকাশক রাজীব চৌধুরী আমার অত্যন্ত স্নেহভাজন। আমার মনে হয় পাণ্ডুলিপিটি তিনি প্রথম কিছু নাড়াচাড়া করেছেন, করে তার মনে হয়েছে যে আসলে এটা একটা সুন্দর কাজ হবে। আমাকে যখন অনুরোধ করলেন, আমাকে ইমেল করার পরে আমি দেখে ভয় পেয়ে গেছি। এত বড় একটা বই আমি আসলে আমার এটা এডিট করার মতো, অ্যাপ্রুভ করার মতো সময় একেবারেই নেই। রাজীব আমাকে বললো যে দিন ভাই একটু পড়েন, আমার মনে হয় আপনার খারাপ লাগবে না। আমি কয়েক পৃষ্ঠা পড়ে আমি তার সামনে প্রশংসা করি না, আমি অনেকটা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে থাকলাম। বাংলা সাহিত্যের একজন ছাত্র এবং শিক্ষক হিসাবে নানা রকম বই, নানা মাধ্যমের বই, কবিতা, নাটক,
সিদ্ধেশ্বর সাহিত্য থেকে শুরু করে গবেষণা দ্রব্যের বিচিত্র বই আমাদের কখনো আনন্দের সঙ্গে কখনো নিরানন্দের সঙ্গে পড়তে হয়। এই বইটি কয়েকটা কারণে আমার ভালো লেগেছে, সেই কথাগুলি আসলে মূলত বলবো এখানে। তার প্রথম বই, এখানে খুব বিস্তারিতভাবে সমালোচনা করবার সুযোগ নেই, আমার একটা বদনাম আছে বিশেষ করে আলোচনার ক্ষেত্রে। এই কোনো বইয়ের প্রশংসা করলে তার যদি নেগেটিভ বই সেটা আমার চোখে যদি ভুল পরে আমি সেগুলো বলে ফেলি অনেক সময়। তিনি বলেছেন যে আমি কোথাও এই পাণ্ডুলিপির একটা বাক্য চেঞ্জ করিনি, একদম ঠিক কথা বলেছেন। আরো একটা কাজ এখানে আমি করিনি, আমি বানান সংশোধনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের সেই নিয়ম রীতি অনুযায়ী করেছি। কিছু কিছু জায়গা আমি বাদ দিয়েছি ইচ্ছে করে, কারণ যেহেতু তিনি পেশাদার লেখক নন বা নিয়মিত লেখক, তার হয়তো সংস্কারে লাগতে পারে। কিছু কিছু আমি স্বাধীনতা নিয়েছি এবং আমি বিস্মিত হয়ে একটা বিষয় লক্ষ্য করেছি এই বইয়ের। আমি বইয়ের মূল বিষয়ের সঙ্গে যাওয়ার আগে তার ভাষাগত দিকগুলো যারা অনেকেই প্রশংসা করেছেন, কেউ বুঝতে পেরেছেন যে এই বইয়ের প্রশংসার দিকগুলো কি, কেউ হয়তো না বুঝে তার কেন ভালো লেগেছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন। একটা বিষয় লক্ষ্য করবেন, এই বইয়ের যে ডায়লগ গুলো যেগুলো আছে, কথোপকথন, এখানে উজ্জ্বল ভাই আরো যারা লায়েক ভাই সহ এখানে অনেকেই বিজ্ঞ আলোচক, সালে ভাই এখানে আলোচনা করেছেন। আমার কাছে মনে হয়েছে তিনি এর আগে অনেক বই না লিখলে এত অসাধারণ ভাবে পারস্পরিক এই কথোপকথন গুলো তৈরি করতে পারেন না। অনেক গুরুত্বপূর্ণ লেখকের যে মধ্যে যে পারস্পরিক আলাপ আলোচনা হয়, তার দুর্বলতার কারণে অনেক বই পড়া যায় না। বিশেষ করে এখানে আমি একটু খুলে রেখেছি, এখানে তার মেয়ের সঙ্গে আলাপের বিষয় একটা, এই যে খেলা, তার একটা বাচ্চার সঙ্গে তার ছেলে সম্বোধ, হ্যাঁ, এ তো অসাধারণভাবে এগুলো তিনি উপস্থাপন করেছেন। পুরো দৃশ্যগুলো মনে হয়েছে আমার। আপনারা দেখবেন যে কথোপকথনের ক্ষেত্রে বাংলা সাহিত্যে একজন লেখক তার কোনো জুরি নেই, তার অনেক পাঠক আবার অনেক নিন্দুকও আছেন, হুমায়ুন আহমেদ, কিন্তু তার কথোপকথন আপনি মুগ্ধ না হন নাই এমন কোন পাঠক আমার মনে হয় বাংলা সাহিত্যের একজনও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এই বইয়ের বিভিন্ন জায়গায় পড়তে পড়তে আমার কখনো কখনো, আমি প্রশংসা অর্থে বলছি যে হুমায়ুন আহমেদের কথা মনে পড়েছে অনেক। তাই আমি শেষের কথাটা আগে বলি, তিনি একটু আগে বলেছেন যে আসলে একজন চিকিৎসকের যে দায়িত্ব, সে দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করলে লেখালেখিতে সময় দেওয়া খুব কঠিন। আমার মনে হয় তিনি উপন্যাস হয়তো লিখতে পারবেন না, হয়তো বেশি সময় পাবেন না, কিন্তু আমার মনে হয় তিনি যদি একটু মনোযোগ দিয়ে মাঝে মাঝে ছোট গল্প লেখেন, আমরা বাংলা সাহিত্যে একজন অসাধারণ ছোট গল্পকারকে পাবো। এটা মনে হয়েছে এ কারণে, তার চিকিৎসকদের যে পড়াশোনার যে বিষয় আমি আমাদের বন্ধুদের দেখেছি, আমি আর্টসের ছাত্র, বিজ্ঞানের ছাত্রছাত্রী আমাদের বন্ধুদের দেখেছি, তারা পড়তে পড়তে তাদের অনেক কান্না লক্ষ্য করেছে। যারা বিশেষ করে লেখালেখির সঙ্গে যুক্ত আমার কয়েকজন বন্ধু, এদের যে তীব্র হতাশার কথা, এত সময় দিতে হয় পড়াশোনায়, অনেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন না। একজন অসাধারণ গল্পকার আমার বন্ধু উজ্জ্বল চক্রবর্তী, সেই সিলেট মেডিকেলের ছিল, অসাধারণ কয়েকটি গল্প লিখেছে সে, কিন্তু কন্টিনিউ করতে পারেনি। আরো বেশ কয়েকজন ডাক্তারের, কারণ ওগুলো চিকিৎসা ভাষায় অত্যন্ত মারাত্মক ব্যস্ততম সময় কাটাতে হয়। তিনি মোবাইলে টিপে টিপে লিখেছেন, হয়তো ওই ইউনিকোডে তার মা বাবা হয়তো দেখেছেন, সব সময় তার স্ত্রী দেখেছেন। অনেক সময় ব্যস্ততার সময় কাজ না করে পারা যায় না। আমার মাও 2 বছর আগে মারা গেছেন। তিনি মাঝে মধ্যে দেখতেন মোবাইল হাতে নিয়ে আমি কাজ করছি, আর সামনে
প্রায় প্রতি সন্ধ্যা দীর্ঘ সময় তার সামনে বসেছে। তিনি মনে করেছেন আমি বোধহয় গেম টেম খেলি তার নাতি নাতনির মতো। একদিন খুব লজ্জা ভেঙে বলছি যে তুমিও মোবাইলে দেখি খুব ব্যস্ত। আমি দেখালাম একটা পিডিএফ বই পড়ছি, পিডিএফ বই পড়ছে। আসলে আমাদের সময় এত কমে গেছে এখন, মোবাইল আমাদের পড়াশোনার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে একটা একটা বিপ্লব এনে দিয়েছে যদি আমরা কাজে লাগাতে পারি, উল্টোটাও আছে। আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখে রেখেছি যে কি লড়াইটা যে করেছেন এই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আমি অনেক অনেক কথা এখানে এসেছে একদম শুরুর দিকে তিনি যখন আমার যতদূর মনে পড়ছে অনেক আগে পড়েছি একটা হোটেলে বোধহয় রুম নিয়েছিলেন শুরুর দিকে। অসাধারণ বর্ণনা আসলে এই জায়গাগুলোর। এখানে দু একটা বিষয় আমি উল্লেখ করব যে ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন যখন গ্রহণ করা হচ্ছে বা এই লোকজন নেবে কিনা, মাস্ক নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা বিভিন্ন জায়গায়, আমি আমার যে কর্মক্ষেত্র যেখানে যে বিশ্ববিদ্যালয় ছিল সেখানে আমরা ওই করোনার সময় সবাই খুব গেছি, কিন্তু দেখা যায় ওই জায়গায় কৃষকেরা একজন মাস্ক পরেনি। আমরা তো একদম সব কিছু পরে টরে গিয়ে হাজির হয়েছে আমাদের একদম, তারা আমার দিকে তাকিয়ে মানে হাসছে। এই সমস্ত অনেক বিষয় তারা কিন্তু করেছেন। বিশেষ করে ভ্যাকসিন নিয়ে মানুষের যে কৌতূহলের যে কি সীমা পরিসীমা ছিল না তখন, এবং আর অন্যান্য বিষয় নিয়ে ফেস করেছেন তারা। বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছেন, তাদেরকে মানুষকে সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে কি পরিমাণ হিমশিম খেতে হয়েছে সেটা বুঝতে পারলাম পরে। 2022 সালে এই সম্ভবত অ্যাস্ট্রাজেনিকার যে উদ্ভাবক তিনি ছিলেন, এই যে তার নাম সারা, হ্যাঁ, তার একটা সেশন ঢাকা লিড ফেস্টে আমি এই শোনার অভিজ্ঞতা আমার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী ছিলেন, দুজন মিলে। এখানে এই অডিয়েন্সে প্রায় সবাই উচ্চশিক্ষিত, খুব ডাক সাইড, কিন্তু দেখলাম যখন ওনাদের সেশনের বক্তৃতাগুলো শেষ হয়ে গেল, সেই লোকজন সবাই দাঁড়িয়ে এমন এমন সিলি কোয়েশ্চেন গুলো করেছেন ওনাকে, যেন ভ্যাকসিনটা নেওয়ার পরে একটা মানে ওই তাকে একজন আক্রমণাত্মক মানে যেন একটা মহা অপরাধ করেছেন যারা ভ্যাকসিন নিয়েছেন আর কি। এত কৌতূহলী প্রশ্ন, এবং সবাই উচ্চশিক্ষিত। আসলে এই সংস্কারটা আমরা যেগুলো আমরা গ্রহণ করছি সেগুলো কেউ কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে করোনা বিষয়ের যত ধরনের চিকিৎসা যেভাবে দেওয়া হয়েছে এগুলো নিয়ে মানুষের অবাধ কৌতূহল। আবার কেউ কেউ এত বেশি সচেতন, তার বিভিন্ন উপসর্গ নিয়ে একটা জায়গায় আছে, খুব ভালো লেগেছে আমার। একজন লিখেছিলেন যে যে বিশেষ করে রোগীরা আসার সময় তার নিজের সমস্যাগুলো লিখে নিয়ে আসে, এরা আসলে এক ধরনের মানসিক রোগী। খুব চমৎকার লেগেছে। এরকম খুব চমৎকার কিছু কথাবার্তা বিভিন্ন জায়গায় এখানে আছে। ভাষার কথা আমি বললাম যে আমি মন্ত্রমুগ্ধ হয়ে বইটি পড়বার কারণে রাজীব যে আশা করে আমাকে এডিট করবার জন্য বা এটা জন্য খুব অনুরোধ করেছিল এটা করার জন্য, এটা সব জায়গায় আমি কাজটা করতে পারিনি। আসলে বানান সংশোধনের জন্য বা এডিটিং এর জন্য যে পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হয় সেটা এই বই পড়ার ক্ষেত্রে হয়নি। কারণ আমি অনেকটা মগ্ন হয়ে পড়তে গিয়ে আমি দেখলাম যে দু একটা জায়গায় বেশ আমি পড়তে পড়তে নাড়াচাড়া করতে করতে 2-3টা প্রিন্টিং মিস্টেক পেয়েছি, এবং পরিস্থিতি দন্তাশয় থয়ের জায়গায় ত হয়ে গেছে, এরকম কয়েকটা জায়গায়। খুব মন দিয়ে পড়লে এগুলো ঠিকঠাক করা যায় না। এখানে আমি দুঃখ প্রকাশ করছি যে মাঝখানে কয়েক জায়গায় বেশ সমস্যা হয়েছে। এই বইয়ে যখন পড়েছিলাম একজন রাগী তরুণীর একটা চরিত্র আছে, তিনি আমি এখন আর খুঁজে পেলাম না, হয়তো আমি জানি না আছে কিনা, এখন মনে পড়ছে তাকে কি কষ্ট করে সামলাতে হয়েছে। একজন মুরব্বী রোগীর প্রসঙ্গ আছে, তিনি এমন ভাবে তাদেরকে হ্যান্ডেল করেছেন। চিকিৎসকদের অনেক সুনামের পাশাপাশি অনেক বদনাম আছে তাদের ব্যবহার বিধি এই সমস্ত নিয়ে। আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্র আমরা বলি যে চিকিৎসকরা সাহিত্য এবং ফিলোসফি একটু কম পড়েন বলে তারা বোধহয় একটু দুর্ব্যবহারটা বেশি করেন, কিন্তু সাজ্জাদ হকে তার বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়
এত ধৈর্যের সঙ্গে, এত নিষ্ঠার সঙ্গে তিনি তার রোগীদের রয়েছেন। আমি মাঝে মাঝে নিজে নিজে কখন কোন কোন জায়গায় মনে হয়েছে, যেমন গল্প উপন্যাস করলে মনে হয় যে মাঝে মধ্যে নিজে সেখানে অংশগ্রহণ করি। আমার নিজের আমি কোনো কোনো জায়গায় খুব বিরক্ত হয়েছে সে সমস্ত রোগীদের উপরে, কিন্তু চিকিৎসক বিরক্ত হননি। এই সমস্ত জায়গায় একজন মহৎ চিকিৎসকের প্রতিকৃতি কিন্তু আমাদের সামনে একদম ফুটে উঠেছে। যাই হোক, আমি তার আরো বই লেখার কথা এই কারণে বলেছি যে চিকিৎসক শওকত আলীর প্রদোষে প্রাকৃত দুজনের মতো বই পড়েছে। আমার অত্যন্ত প্রিয় একটি বই, যে বইটি যে দু একটি বই আমি বারবার পড়তে চাই, তার মধ্যে একটা হলো প্রদোষে প্রাকৃত জন। যিনি পড়েছেন, পড়ে যার ভালো লেগেছে, তার পক্ষে আর না লিখে, একবার একটা বই লেখার না লিখে তিনি আর থাকতে পারবেন না। তাই আমি আশা করব এই ব্যস্ততার মধ্যেও অন্তত বড় গল্প না লিখতে পারেন, উপন্যাস না লিখতে পারেন, অনুগল্পগুলো তিনি যেন লিখে যান। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের, তিনি নিজে আবেগাক্রান্ত না হয়ে অনেক অসাধারণ সব, মাঝে মধ্যে মনে হয় খুব কৃত্রিম ভাবে, কুষ্ঠরোগীর বউ, ডাক্তারের বউ, ছড়ির বউ, বউ সিরিজ একটা বিশাল সংগ্রহ আছে। তার মানে একদম আইডিয়া ভিত্তিক গল্প লিখেও মানিক বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন। এই সার্বক্ষণিক যে একটা আবেগের বশর করতে হয়, প্রস্তুত থেকে একজন লেখককে সবকিছু লিখতে হয় তা না, অপ্রস্তুত থেকেও একদম পরিকল্পনা মাফিক অনেক কিছু করা যায়। তাই আবারও লেখককে শুভেচ্ছা জানিয়ে এবং আমার দীর্ঘক্ষণ আপনারা যারা আমার কথা শুনলেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা লেখক ও গবেষক মুস্তাক আহমদ স্যারকে। স্যার অনেক কিছু সাক্ষী হয়েছেন, বইটা প্রুভ করেছেন। আমরা সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন এবং আমাদের পাশে একটু হালকা আপ্যায়নের ব্যবস্থা আছে। আমরা কোনো প্যাকেট করি নাই, নিজে আগ্রহে একটু আপনারা একটু গ্রহণ করবেন। পাশে আছে আর কি মিষ্টি সিঙ্গারা বা পানি আছে আর কি। আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সকলকে বক্তব্য দিতে সুযোগ দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা সভাপতির কাছে চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি সজল কান্তি সরকার, হাওর গবেষক। শুভ সন্ধ্যা। আজকে এই প্রাণবন্ত অনুষ্ঠানের আমি সমাপ্তি ঘোষণা করার আগে দু একটি কথা বলতেই হচ্ছে। লেখকের একটা কথা দিয়ে শুরু করি, যে উনি লিখেছেন, মানুষের যত চাওয়া তার উত্তর হতে পারে না, মানুষের যত পাওয়া তারও উত্তর হতে পারে না। আসলে না, আমারও সভাপতি হওয়ার কথা ছিল না। যাই হোক, ধন্যবাদ। লেখক হাওরের মানুষ। আমি আপনাদেরকে একটা পরিচয় দিতে চাই যে উনার বাবা, উনার পিতা একজন সফল লেখক। উনি যে সময়, যে আমলে, যে পরিবেশে লিখেছেন, চমৎকার একটা নাটক লিখেছেন। এখানে প্রধান অতিথি মহোদয় উনার আলোচনায় বলেছেন যে হুমায়ুন আহমেদের গন্ধ পাই। আসলে উনার পিতাই একজন নাট্যকার, চমৎকার নাটক লিখেছেন। উনার লেখা আমাদেরকে খুব আন্দোলিত করেছে। তারপরে ওনার বড় ভাই চমৎকার লেখক, একজন ব্যাংকার হিসাবে ব্যস্ততার ভিতরেও লিখেন। ওনার ওয়াইফ একজন প্রাইভেট টিচার, উনিও লিখেন। উনি নিজে তো লিখেন, ওনার আরেক ছোট ভাই আছে, উনিও লিখেন। আসলে একটা লেখক পরিবার। আর লেখক এখানে একটা কথা বলেছেন যে আমি লেখক হওয়ার কথা না, আমি আপাতমস্তক একজন ডাক্তার। আসলে আপনি ডাক্তার, এটি সত্য। আর আপনার সরল স্বীকারোক্তি আপনি লেখক হওয়ার কথা না, কিন্তু আপনি লেখক হয়ে গেছেন। হ্যাঁ, আপনাকে সেই লেখার প্রথম প্রেরণা হিসেবে আপনার স্ত্রী ভূমিকা রেখেছেন।
আপনি খুব সুন্দর একটা চমৎকার ভাষায়, একটা দক্ষ লেখকের ভাষায় একটা শব্দে এই প্রশংসাটুকু করেছেন যে এই যে দেখছি 1 ডিগ্রি সরস, এই যে দেখছি 1 ডিগ্রি সরস। এত সুন্দর মায়াময় ভালোবাসার একটা প্রশংসার কথা আমি অভিভূত হয়েছি। আমি হয়তোবা আমার স্ত্রীকে সেই প্রশংসাটুকু করতে পারি নাই এখনো, এই জন্য আমার লেখকের প্রতি বড় হিংসা। আমি আরেকটি জায়গায় লেখকের বড় একটি কথা বলতে চাই, বিষয়টা বলতে চাই যে আপনি বলেছেন আপনি লেখক না, আপনি রোগী দেখতে গিয়েও স্বীকার করেছেন আপনার লেখায় যে আমি রোগের চিকিৎসা করি, রোগীর খবর তো নিতে পারি না, পরে রোগের চিকিৎসা করতে করতে রোগীর ভিতরে আপনি ঢুকে যান। এই কথা আপনার বই আপনি লিখেছেন, রোগীর ব্যক্তি জীবনে আপনি ঢুকে যান। এটি চিকিৎসার ধর্ম। আমি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানি না, তবে আমার মনে হয় রোগীর প্রোফাইল জানা। আপনি কিন্তু জানেন না এই করুণাময় দিনগুলি একটা গ্রন্থই রচিত করেননি। এটা সেই সময়ের, সেই কালের, সেই মহামারী রোগের একটা বড় প্রেসক্রিপশন। এটাকে আমি বই বলবো না। যেমন আপনারা ডাক্তার প্রেসক্রিপশনে রোগের ঔষধের নাম লিখেন, জেনেরিক নেম বা ট্রেড নেম লিখেন, পাশাপাশি আপনারা অ্যাডভাইস লিখেন, পাশাপাশি আপনারা পথ্য লিখেন, পাশাপাশি আপনারা পরামর্শও দেন কি করতে হবে। ঠান্ডা লাগাবেন না, অতটুকু হাঁটবেন, অতটুকু খাইবেন। এটা একটা প্রেসক্রিপশনের, সামাজিক প্রেসক্রিপশনের একটা বিরাট বড় পরামর্শ। আপনি আপনার প্রেসক্রিপশনের পাশাপাশি সমাজকে তুলে ধরেছেন, সমাজের মানুষের ক্যারেক্টারকে আপনি চিকিৎসা বিজ্ঞানের ভিতর দিয়ে খেলতে খেলতে কিভাবে নিয়ে এসেছেন। মানুষের কি চরিত্র, মানুষ কি বিহেভ করে, সেই বিহেভের সাথে তাল মিলিয়ে একজন চিকিৎসক কিভাবে চিকিৎসা করবে, এটা একটা চিকিৎসার দলিল। সেই সময় আমি এই বইটা পড়তে গিয়ে অনেক সময় আমার গলায় করোনা অনুভব করেছি। করোনা তো আমরা গলায় আসতো, আমরা ভাবতাম যে করোনা মনে হয় গলাতেই আসে। আমি অনুভব করেছি, আপনি এই ক্ষেত্রে সফল। যাই হোক, সভাপতি হিসেবে আমি এইটুকুই বলবো যে আজকের অনুষ্ঠান আপনারা যারা উপস্থিত হয়ে এবং লেখকের কথা বলে প্রাণবন্ধ করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রকাশককে ধন্যবাদ জানাচ্ছি, যিনি প্রচ্ছদ করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে আসার জন্য। সর্বশেষ একটা সমালোচনা করতে চাই এই বইটা নিয়ে, সেটা হলো আমরা যারা লেখালেখি করি বা একটু খোঁজাখুঁজি করি, যে লিখতে গিয়ে খুঁজতে হয়, সেই খোঁজাখুঁজির ক্ষেত্রে এই বইটাতে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা হলো যদি 100 বছর পরে এই বইটা কেউ পায়, গবেষণা করতে চায়, আর যদি বলে কে সেই লেখক, তাকে খুঁজে বের করতে চাই, কঠিন হয়ে যায়। তার বায়োডাটাটা এখানে পূর্ণাঙ্গভাবে দেওয়া নেই। আমি ক্লিয়ার বলি, এখানে মা বাবা তার ডিটেলসটা উল্লেখ করা উচিত ছিল, এবং উচিত ছিল এই জন্যই কারণ একজন দেশের বাইরের বা অন্য অঞ্চলের মানুষ বাদশাগঞ্জ দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না। আপনার মতো সাজ্জাদ হক আরেকজন থাকতে পারেন বাদশাগঞ্জ। সুতরাং এই কৃপণতা নাকি এটা মিস আমি জানি না, প্রকাশক মহোদয় বা আপনার যারা জড়িত এটা করে নেবেন। এটা পরবর্তীতে গবেষণায় খুব জটিল সমস্যার সৃষ্টি করে। সবাইকে আবারও কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সকলকে অনুরোধ জানাচ্ছি একটু আপ্যায়ন গ্রহণ করার জন্য।